আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তোমাদের ইয়াসিন ভাইয়া আজকের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের ক্লাসে। আজকের অধ্যায়টির নাম কাজ, শক্তি ও ক্ষমতা। তো তোমাদেরকে এই পুরো অধ্যায়টা আমি এমনভাবে সাজিয়ে গুছিয়ে দেব, তোমরা অন্য কিচ্ছু না, খালি ক্লাসের স্লাইডটা ফলো করলে, ক্লাসের স্লাইডটা সলভ করলে বোর্ড পরীক্ষা, কলেজের টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা সব, কলেজ না, স্কুলের টেস্ট প্রি টেস্ট সব এক্সামে এই অধ্যায় থেকে উত্তর করতে পারবা। জাস্ট এক নজরে তোমাকে একটু দেখাই যেন সম্পূর্ণ ক্লাসটা তুমি করো। দেখো, আমাদের প্রথমে আছে এই অধ্যায়ের টপিক অ্যানালাইসিস। কোন টপিকটা কত বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি অ্যানালাইসিস করে ফার্স্ট অফ অল রেখেছি। এখান থেকে বুঝতে পারবা কোত্থেকে বেশি প্রশ্ন আসে। এরপর দেখো, এই অধ্যায়ের ভয় কাটানোর একটা ওয়ে, সেটা হলো অনেকে ভাবে অধ্যায়টা বিশাল বড়, না, মাত্র 7টা সূত্র। মাত্র কয়টা? 7টা। এখানে দেখতে পাচ্ছি এই অধ্যায়ের সমস্ত সূত্র। এরপরে যখন আমি তোমাকে একটা টপিক পড়াবো, টপিক পড়ানোর পর ওই টপিক থেকে অনুধাবনমূলক জ্ঞানমূলক কেমন প্রশ্ন এসেছে সুন্দর করে সাজিয়ে রেখেছি। এরপর এই টপিক থেকে বোর্ডে ঘ নাম্বার কি আসছে দেখছো, কাজ টপিক থেকে সব আছে। মানে আলাদা করে তোমার কিন্তু সিকিউ সলভিং লাগছে না, টপিকের আন্ডারেই সব। যখন আমরা একটা টপিক পড়ছি, ওই একটা টপিকের এ টু জেড সিকিউ, এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক সব। এই যে দেখো, এরপর শক্তির প্রশ্ন, বইয়ের প্রশ্ন। এরপর শক্তির টপিক পড়ার পর কি হবে, শক্তি থেকে কি প্রশ্ন এসেছিল এর পূর্বে সেগুলো রেখেছি। এরপর বোর্ডের গহ কি আসছে এগুলো রেখেছি। দেখছো কত সুন্দর, মানে সব এগুলো এইভাবে প্রত্যেকটা টপিকের এ টু জেড আমি সাজিয়ে রেখেছি। সো কাজ, শক্তি, ক্ষমতার একটা ক্লাসও মিস করা যাবে না, কারণ ক্লাস করলেই তুমি এই অধ্যায়ের 100% প্রস্তুতি নিয়ে ফেলতে পারবা। গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকে এক সেট কোয়েশ্চেন থাকবেই, যে কোনো এক্সামে থাকবেই। সো অধ্যায়টা আমার সাথে করো, আমার সাথে করে এই অধ্যায়ের খেল একদম খতম করে দাও। ওকে, চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা শুরু করব কাজ, শক্তি, ক্ষমতা পর্ব 1। তো প্রথমেই আমরা এই অধ্যায়ের অ্যানালাইসিসটা দেখব, দেখে বুঝবো কোন অধ্যায়টা কোন টপিকটা গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের টপিক আছে জাস্ট এই কয়টা, 8টা টপিক। কি? প্রথম টপিকটা হচ্ছে কাজ থেকে এমসিকিউগুলো আমি আনি নাই এখানে। কাজ থেকে ঘ নাম্বার প্রশ্ন আসছে 7বার, আর ঘ নাম্বার আসছে 3বার। কারণ কাজ থেকে ঘ নাম্বার আসার মতো তেমন কোনো বড় টপিক না এটা, সেই কারণে এখানে কম আসছে, এবং এইটাকে আমরা দিয়েছি 2 স্টার। শক্তি, ভাইয়া শক্তির বিভিন্ন প্রকার রূপ আছে, গতিশক্তি, বিভব শক্তি। এই শক্তি নামক টপিকটা থেকে দেখছো গ নাম্বার প্রশ্ন আসছে 46 বার। তার মানে তুমি এটা শিওর থাকো, তুমি যেই বোর্ডে এক্সাম দাও না কেন, গ নাম্বার প্রশ্ন এই অধ্যায় থেকে আসলে শক্তি থেকে আসার চান্স অনেক বেশি। বাট 4 নাম্বারের প্রশ্ন এখান থেকে নাই। শক্তির বিভিন্ন রূপ, শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। গতিশক্তি থেকে বিভব শক্তি থেকে গতিশক্তি, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি। এই বিভিন্ন রূপের কনভার্সন থেকে মানে 4 নাম্বারের কোয়েশ্চেন আসছে 18 বার, এই কারণে এটাও 3 স্টার। এরপরে দেখো, শক্তির বিভিন্ন উৎস, যেমন নবায়নযোগ্য উৎস, অনবায়নযোগ্য উৎস, এগুলো থেকে খ নাম্বার এমসিকিউ প্রশ্ন আসছে, এগুলো থেকে কোনো ঘ আসে নাই, এগুলো আমরা পড়াবো। শক্তির নিত্যতা ও রূপান্তর, এটা থেকে 24 বার 4 নাম্বারের কোয়েশ্চেন আসছে, আর 3 নাম্বারের কোয়েশ্চেন আসছে 3 বার, এই কারণে এটা গুরুত্বপূর্ণ টপিক, 4 স্টার টপিক। ভর শক্তি সম্পর্ক, এখান থেকে গ নাম্বার আসছে 7 বার। ভর শক্তি মানে ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, এই সূত্র E=mc² থেকে। এবং একই সাথে এখানে ঘ নাম্বার আসছে 2 বার। ক্ষমতা ও কর্মদক্ষতা দেখো 6 বার 14 বার। মানে ব্যাপারটা হচ্ছে যে গ নাম্বার দিবে শক্তি থেকে, আর 4 নাম্বারের প্রশ্ন এটা এই 4টা টপিক থেকে আসবে। মানে শক্তির রূপান্তর, নিত্যতা, তারপর হচ্ছে কর্মদক্ষতা, ক্ষমতা, কুয়ার অঙ্ক, যেগুলো তোমরা একটু ভয় পাও, যা ভয় পাও সব ক্লিয়ার হয়ে যাবে, একদম অ্যাডভান্স যা কিছু লাগে এসএসসির জন্য সবই ক্লিয়ার হয়ে যাবে। সো চলো, অ্যানালাইসিসটা তো দেখলাম, তো আমাদের কোন টপিকে বেশি গুরুত্ব দিতে হবে সেটাও আমরা বুঝলাম। এখন আমরা একদম বইয়ের সিকোয়েন্সে প্রত্যেকটা টপিকের চুল চেরা বিশ্লেষণ করব। তো প্রথমেই যেই টপিক দেখার আগে একটু সূত্র দেখে নিই। সূত্র এগুলো লাস্টে আমি দেখাই দিব আবার। এটা হচ্ছে কাজের সূত্র, কৃতকাজ সমান বল ইন্টু সরণ। একটু বলো আমার সাথে, একবার করে বলো, কৃতকাজ সমান বল ইন্টু সরণ। আমি যদিও এগুলো আবার দেখাবো। তো এটা হচ্ছে ক্ষমতার সূত্র। ক্ষমতা হচ্ছে কাজ বাই সময়, মানে প্রতি সেকেন্ডে সম্পাদিত কাজ। কোনো কিছুকে সময় দ্বারা ভাগ দেওয়া মানে
প্রতি সেকেন্ডে সম্পাদিত কাজ বোঝায়, তাহলে ডব্লিউ/টি কাজ। তারপরে ইপি মানে পটেনশিয়াল এনার্জি, পটেন্টিয়াল এনার্জি, ছোটবেলা বলতাম পটেন্টিয়াল, বড় হয়ে বুঝলাম এটা পটেন্টিয়াল না, এটা পটেনশিয়াল। পটেনশিয়াল মানে ভাবে বিভব শক্তি, mgh। এম হচ্ছে ভর, জি হচ্ছে ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, এইচ হলো উচ্চতা, তাই না? এরপরে পটেনশিয়াল এনার্জির আরও একটা সূত্র আছে, ইপি সমান হাফ কে এক্স স্কোয়ার। এখন ভাইয়া এটাও পটেনশিয়াল এনার্জি, এটাও পটেন্টিয়াল এনার্জি, তাহলে দুইটা সূত্র দুরকম কেন? কারণ এটা হচ্ছে স্প্রিং এর পটেনশিয়াল এনার্জি, মানে একটা স্প্রিংকে তুমি যখন এক্স পরিমাণ প্রসারণ করলা কিংবা এক্স পরিমাণ সংকোচন করলা, দেখো এটাকে চেপে ধরো, পেপে দিয়ে চেপে ধরো, তাহলে এক্স পরিমাণ সংকোচন করলা, তখন ওই স্প্রিংয়ের মধ্যে যেই বিভব শক্তিটা জমা হয় সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। অনেকে বলবা ভাইয়া বিভব শক্তি কি? সাবার করো মেরা দোস্ত, বিভব শক্তিও তোমাকে বুঝাই দিব, এগুলো জাস্ট এক নজর দেখাচ্ছি। এরপরে গতিশক্তি, গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। কর্মদক্ষতা, কর্মদক্ষতা মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট। এত কিছু বুঝি না ভাই, আমি বুঝি আউটপুট মানে আউটপুট আমি কি পাচ্ছি, আর এই আউটপুট পাওয়ার জন্য ইনপুট আমি কি দিচ্ছি। তাহলে ইনপুট মানে প্রদত্ত শক্তি, আর আউটপুট মানে যে শক্তিটা কাজে রূপান্তর হয়েছে। কিসে রূপান্তর হয়েছে? কাজে রূপান্তর হয়েছে, অর্থাৎ কাজের পরিমাণ শক্তি। আর এই যে সেই আইনস্টাইনের বিখ্যাত সূত্র, কিচ্ছু না পারলেও এটা তো পারো, ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার। এই সূত্রে একটা মজা আছে, অনেকে ভাবে ভরকে যদি আমরা আলোর বেগে গতিশীল করি তাহলে যে শক্তি পাবে এমসি স্কয়ার। ওকে, এটা মনে হচ্ছে পুরোপুরি সঠিক না। এখানে এই এমটাকে বলা হয় ভর ত্রুটি, এগুলো নিয়ে আমি সব বুঝাবো। ভর ত্রুটি কি? এই ভর ত্রুটি মানে যেটুকু ভর নাই হয়ে যায়, এই নাই হয়ে যাওয়া ভরটাই শক্তিতে রূপান্তর হয়। ওকে, সো এটা আমরা বুঝাবো, প্যারা খাওয়ার কিচ্ছু নাই। তাহলে এই অধ্যায়ে মোটামুটি সূত্র হচ্ছে এই কয়টাই। ওকে, সো চলো আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করি অধ্যায়ের প্রথম যেই টপিকটা তার নাম হচ্ছে কাজ। কাজ কাকে বলে ভাইয়া? বোর্ডে পড়ে থাকা, আগে আমার দিকে তাকাও। একটা দেয়াল, আমার সামনে একটা দেয়াল আছে, হাম্বা আকৃতির দেয়াল, আমি দেয়ালটাকে ধাক্কা দিচ্ছি, ও ও, দেয়াল সরতেছে না, তাহলে আমি বল প্রয়োগ করছি, আমি দেয়ালে বল প্রয়োগ করছি, কিন্তু দেয়ালের কোনো সরণ হচ্ছে না। দেখো আমি দেয়ালে বল প্রয়োগ করছি এফ, কিন্তু দেয়ালের সরণ শূন্য, তাহলে আমাদের কাজ হবে ডব্লু সমান এফ এস। এটাও কত? এফ আছে বাট এস নাই, মানে শূন্য। তার মানে দেয়ালে ধাক্কা দিয়ে দেয়ালকে না সরাতে পারলে কৃতকাজ কিন্তু শূন্য। তাহলে কৃতকাজ কি ভাইয়া? কৃতকাজ হচ্ছে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। এটা তোমাদের আছে এসএসসিতে, এটুকুই যে কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, সেই প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের গুণফলকে বলা হয় কাজ। যদিও এটা সঠিক সংজ্ঞা না, বাট এসএসসির জন্য এটা সঠিক। এইচএসসিতে উঠলে সংজ্ঞাটা একটু চেঞ্জ হবে। ওকে, তো কি বললাম? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, কোনো বস্তুর উপর, এই যে বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের গুণফল, এই যে সরণ ডিস্টেন্স, বলের দিকে যত সরণ হবে, এই যে প্রযুক্ত বল এবং সরণের গুণফলকে কি বলবো? কাজ। আমার সাথে সবাই বলো, প্রযুক্ত বল ও সরণের গুণফলকে কাজ বলে। ভাই তুমি একবার না পারলে 10 বারে বললে তো পারবা, সো আমি 10 বার করে বলবো। রেডি? কোনো কাজকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করব, প্রযুক্ত বল এবং সরণের গুণফলকে বলবো কাজ। প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের গুণফলকে বলবো কাজ। প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের গুণফলকে বলবো কি আমরা? কাজ। কাজকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করব, ডব্লিউ মানে ওয়ার্ক, আর ওয়ার্ক সমান বল ইন্টু সরণ। এই হলো কাজ। হ্যাঁ, কাজের সূত্র তো আমরা পেরে ফেললাম, কাজের সূত্র তো আমরা পেরে ফেললাম। তাহলে কাজের একক কি, কাজের একক কি, কাজের মাত্রা কি, কাজ কি রাশি, সেটা একটু জেনে নিই। চলো ভাইয়া, কাজের কোনো দিক নাই। বলতে পারো ভাইয়া এটা তো সরণের দিক আছে, সরণের দিক আছে, ওকে, বাট কাজের কিন্তু কোনো দিক নাই। আর কোনো রাশির যখন মান থাকে, দিক থাকে না, তখন সেটাকে কি রাশি বলে? তখন সেটা কিন্তু স্কেলার রাশি। তাহলে যে কাজ, কাজ কিন্তু এটা একটা স্কেলার রাশি। কি রাশি? স্কেলার রাশি। পরীক্ষায় আসবে নিচের কোনটি স্কেলার রাশি? কৃতকাজ হচ্ছে স্কেলার রাশি, মনে থাকে জানো। এটার কোনো দিক নেই। স্কেলার রাশির কারণ কি? কারণ এর দিক নেই, কাজের কোনো দিক নেই, দিক নেই। তোমাকে আমি বললাম
যে ভাইয়া আমি বস্তাটা উঠাইতে আমি 100 জুল কাজ করেছি, তুমি কি কখনো বলবা যে এই 100 জুলের দিক কোন দিকে? না, কাজের কোনো দিক কিন্তু নাই। বলের দিক আছে, স্মরণের দিক আছে, কিন্তু কাজের দিক নেই। তাই কাজ হচ্ছে স্কেলার রাশি। ওকে, প্রথম এমসিকিউ গেলে এটা। দ্বিতীয় এমসিকিউ হচ্ছে এর একক কি। ভাইয়া সূত্র জানলে একক বের করা কোনো ব্যাপার না, শিখে নাও। এই সূত্রটা তুমি জানো, কাজ মানে এফএস, কাজ মানে এফএস, কাজ মানে এফএস। তাহলে একক কি হবে? একক হচ্ছে বলের একক নিউটন, স্মরণের একক মিটার, তাহলে কাজের একক হচ্ছে নিউটন মিটার। মনে থাকবে, কাজের একক নিউটন মিটার। এবার ভাইয়া আমরা তো পড়েছি জুল, তো মনে রাখতে হবে 1 নিউটন মিটার মানে হলো 1 জুল। এই কারণে কাজের একককে জুলও বলা হয়। 1 নিউটন মিটার মানে 1 জুল। এখন এখান থেকে একটা অনুধাবন কিন্তু আমরা পড়ে ফেলতে পারবো। আমি যদি বলি 10 জুল বলতে কি বুঝো? 10 জুল বলতে কি বুঝো? 10 জুল বলতে কি বুঝো? ভাই তুমি বলবা কি 10 জুল মানে হচ্ছে 10 নিউটন মিটার। আচ্ছা 10 নিউটন মিটারকে আমি এভাবে লিখতে পারি না? 10 নিউটন ইন্টু 1 মিটার লিখা যায়? যায়। আবার এটাকে এভাবে লেখা যায় না? 1 নিউটন ইন্টু 10 মিটার লিখা যায়? যে কোনো ভাইস ভার্সা লেখা যায় তো। আবার বুঝো 10 জুল, 1 নিউটন মিটার মানে 1 জুল। তাহলে কাজের এসআই একক জুল বা নিউটন মিটার যেটাই বসাও, বাট আমরা সবসময় জুলই ব্যবহার করি। তাহলে 10 জুল মানে 10 নিউটন মিটার। তাহলে 10 নিউটন মিটারকে আমি এভাবে লিখতে পারি না 10 একে 10 বা 1 ইন্টু 10 মানে 10, একই তো কথা। তাহলে ভাই 10 জুল বলতে কি বুঝো? 10 জুল বলতে কি বুঝো? 10 জুল বলতে বোঝায় এই যে এটা দিয়ে সংজ্ঞা দিতে পারবা। দেখো ফিজিক্সে মুখস্থর কিছু নাই, তুমি এটা দিয়ে বলতে পারবা 10 জুল বলতে কি বুঝো। দেখো 10 জুল বলতে বোঝায় কোনো বস্তুর ওপর 10 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর 1 মিটার সরণ হয় তাহলে কৃত কাজের মান 10 জুল। শেষ। আবারও বুঝো, কোনো বস্তুর ওপর 10 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর 1 মিটার সরণ হয় তাহলে বলের দ্বারা কৃত কাজ হবে 10 জুল। তাহলে বলের দ্বারা কৃত কাজ হবে 10 জুল। অথবা বলা যায় নিচের কথাটাও বলা যাবে, নিচেই যে এটা বলা যাবে। এটা কি বলবো আমার সাথে, আমার আগে বলো তো দেখি। কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ হয় 10 মিটার, কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি সরণ হয় 10 মিটার, যদি সরণ হয় 10 মিটার তাহলেও কৃত কাজের মান 10 জুল বলা যায়। 10 জুল বলা যায়। ওকে, তাহলে কাজের একক 10 জুল, এটা মানে কি পারবো? 10 জুল বলতে কি বোঝায় পারা যাবে? যাবে। এবার অনেকের মনে প্রশ্ন রাইজ হচ্ছে যে ভাইয়া এটা স্কেলার কিভাবে? মনে রাখবা দুইটা ভেক্টরকে ডট গুণন দিলে একটা স্কেলার রাশি পাওয়া যায়। এটা এসএসসিতে তোমাদের নেই। তো এটা মূলত বল, বল কি রাশি? ভেক্টর রাশি। স্মরণ কি রাশি? ভেক্টর রাশি। এদেরকে ডট গুণন দেওয়ার কারণে এটা স্কেলার। দেখো ডব্লু সমান এই যে বল কি রাশি? ভেক্টর রাশি। এটার সাথে ডট হবে স্মরণ। আর দুইটা ভেক্টর রাশির ডট গুণনে আমরা পাই স্কেলার রাশি ডব্লিউ। মনে থাকবে, দুইটা ভেক্টরের কি গুণনে স্কেলার রাশি পাওয়া যায়? ডট গুণনে। তো বল এবং স্মরণ দুইটা ভেক্টর রাশি, এদের ডট গুণনে আমরা ডব্লুটা পাচ্ছি। আচ্ছা এই গেল কাজের একক। এবার কাজের মাত্রায় আসি। মাত্রা, কাজের মাত্রা লিখো। মাত্রা ধীরে ধীরে ভাই সবই বুঝাচ্ছি। মাত্রা কি ভাইয়া? একক থেকেই মাত্রা বের করা যায়। দেখো তো এইখান থেকে আমরা মাত্রা বের করব নিউটন মিটার। সবার ঠাডা মুখস্থ রাখতে হবে নিউটন, যে এটার মাত্রা হচ্ছে mlt ইনভার্স 2। এটা হচ্ছে নিউটনের মাত্রা। নিউটনের মাত্রা কি? mlt ইনভার্স 2। আর এই যে ভর, ভরের সরি এটা হচ্ছে এম, মিটার। মিটারের মাত্রা হচ্ছে এল। এই যেগুলো জানতে হবে যে কেজির মাত্রা, কেজির জায়গায় এম, মিটারের জায়গায় এল, টাইমের জায়গায় টি, ক্যাপিটাল টি। ওকে, টাইম মানে সেকেন্ড, সেকেন্ডের মাত্রা হচ্ছে টি। তাহলে এম মিটারের জায়গায় এল গুণ করলে আমরা পাবো এল, এল গুণ হলে এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। মাত্রাকে এভাবে থার্ড ব্র্যাকেট দিতে হয়। এটা হচ্ছে কাজের মাত্রা। সেই এই স্লাইড থেকে যা যা এমসিকিউ দরকার কিন্তু চলে এসেছে। কাজের সূত্র কি? এফএস, বল ইন্টু স্মরণ। তাহলে বল থাকলে যদি স্মরণ না হয় কাজ হবে না। আবার স্মরণ হইলো কিন্তু বল নাই, কাজ হবে না।
কাজ হইতে হলে এই দুইটাই লাগবে, বল লাগবে, সরণও লাগবে। কাজের একক কি? নিউটন মিটার। নিউটন মিটার মানেই জুল, তাহলে 10 নিউটন মিটার মানে 10 জুল। তাহলে কাজ 20 জুল বলতে কি বোঝায়? 20 নিউটন বল প্রয়োগে 1 মিটার সরণ হয়, বা 1 নিউটন বল প্রয়োগে 20 মিটার সরণ হয়, দুইটা একই কথা, যেই লাউ সেই কদু। কাজের মাত্রা এটা। কাজ কেন স্কেলার রাশি? বল এবং সরণ দুইটাই ভেক্টর রাশি, আর দুইটা ভেক্টরকে আমরা যদি এইরকম ডট গুণন দিই তাহলে একটা স্কেলার রাশি পাই। এটা এইচএসসির টপিক, সো এটা নিয়ে আমি আলোচনা করছি না। তো এই স্লাইডে যা কিছু আছে এটা তো পারবা। এখন এখন অনেকে বলবে ভাইয়া আমরা তো কোথাও কোথাও দেখেছি যে কাজ সমান এফএস কস থিটা। ইয়েস, আমি প্রথমেই বলছিলাম এই সংজ্ঞাটা কিন্তু ভুল, এই সংজ্ঞাটা পরিপূর্ণ না। যেহেতু তুমি বাচ্চা, এখনো আন্ডা বাচ্চা, সো তুমি এই সংজ্ঞাটা লিখলে হবে। সঠিক সংজ্ঞাটা হচ্ছে, লিখে দিচ্ছি, সবাই একটু তাকাও, সঠিক সংজ্ঞাটা লিখো। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, একটু লিখো, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। এবার তোমাদের সকল উত্তর চলে আসবে। এটা আগে লিখে ফেলি, এটা হচ্ছে কাজের সঠিক সংজ্ঞা। এখন এটা লিখলে কি তুমি মার্কস পাবা? হ্যাঁ পাবা, এটা লিখলেও মার্কস পাবা। তাহলে কি বললাম? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। আমার সাথে বলো, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, এই যে বল, এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। দেখো ভাইয়া, এখন সরণের উপাংশ কি? এই যে তোমাদেরকে আমি একটা হেলানো তল দিয়ে এটা বুঝাই। ধরো এই কোণটা থিটা, এখানে একটা বাক্স আছে, এই মনে করো একটা বাক্স। এই বাক্সটাকে তুমি এইদিকে ধারিম করে একটা লাথি মারলা, এই যে তুমি এদিকে একটা লাথি মারলা, বাক্সটাকে তুমি এই বরাবর একটা লাথি দিলা, এই লাথির মান ধরো এফ, এটা তো একটা বল। আর বাক্সটার সরণ হলো এইদিকে, বাক্সটা এইদিকে চলে গেল, এটা হচ্ছে বাক্সের সরণ এস। তাহলে এখানে কাজ কত হবে জানো? যদি বল আর সরণ একই দিকে হইতো তাহলে ডব্লিউ সমান এফ এস লিখতাম। বাট এখানে এদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে না ভাইয়া, এদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে না, একটা কোণ দেওয়া আছে না। কোণ দেওয়া থাকলে ডব্লিউ সূত্র হবে ডব্লিউ সমান এফ এস কস থিটা। এই যে এস কস থিটাকেই বলে সরণের উপাংশ। সরণের উপাংশ হচ্ছে এস কস থিটা, মনে থাকে যেন। হ্যাঁ, এই এস কস থিটাকেই বলে সরণের উপাংশ। যে কোনো কিছুর উপাংশ মানে ওইটা কস থিটা, বুঝছো? এটা নিয়ে আরও পরে পড়াশোনা করব, বাট আপাতত এটুকু মনে রাখবা যে সরণের উপাংশ হচ্ছে এস কস থিটা, সরণের উপাংশ হচ্ছে এস কস থিটা, সরণের উপাংশ হচ্ছে এস কস থিটা। তাহলে ডব্লিউ সমান এফ এস কস থিটা। ওকে, এবার দেখো তাহলে এটা কখন? যখন থিটা দেওয়া থাকবে। এই সূত্রটা কখন ইউজ করব? যখন থিটা দেয়া থাকবে। এখন একটা কথা বলি তোমাদেরকে, এই যে এটা কখন ইউজ করবো? আচ্ছা, এটা কখন ইউজ করবো? যখন কোনো থিটা টিটা কিছু দেওয়া নাই, বলা আছে বল এত, সরণ এত, কাজ কত, এফএস, শেষ। আর যদি বলে একটা বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে কাজ হবে এফএস কস থিটা। এই এফএস কস থিটাকেই লেখা যায় এফ ভেক্টর ডট এস ভেক্টর। এটা এইচএসসিতে পাবা, এখন দরকার নাই। এই এফএস কস থিটাকে লিখতে পারবো এফ ভেক্টর ডট এস ভেক্টর। এটাকে বলে ডট গুণন। এটাকে কি বলে? ডট গুণনের সূত্রই হচ্ছে এটা। দেখো, এ যদি একটা ভেক্টর রাশি হয়, বি যদি আরেকটা ভেক্টর রাশি হয়, এই ডট গুণনের সূত্রই হচ্ছে এ বি কস থিটা, বুঝলা? তাহলে বলো তো এখান থেকে এফ এস কস থিটা মানে কি? এফ ডট এস। আর দুইটা ভেক্টরের ডট গুণনে আমরা কি রাশি পাই? একটা স্কেলার রাশি পাই। তাহলে সামারি কি? সামারি হচ্ছে কাজের সূত্র হচ্ছে এফ এস, আর আরেকটা যদি অ্যাডভান্স দেয় মানে অ্যাঙ্গেল দিয়ে দেয় তাহলে এফ এস কস থিটা। মনে থাকবে কাজের একক হচ্ছে জুল, জুল মানে নিউটন মিটার, কাজের মাত্রা হচ্ছে ml স্কয়ার টি ইনভার্স 2, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, এবার আমরা শিখবো কাজের প্রকারভেদ। কাজের প্রকারভেদ। আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার। তোমাদের যা যা কোশ্চেন ছিল সব কিন্তু আমি উত্তর দিয়েছি। আচ্ছা,
এবার চলো চলে যাই আমাদের কাজের প্রকারভেদ। কই গেল রে? ওকে, কাজের প্রকারভেদে যদি যেতে হয়, ওকে কাজের প্রকারভেদে যাই। চলো দেখো ভাইয়া, কাজ কখন হয় কখন হয় না সব কিছু আমরা জানবো। তাহলে ভাইয়া এখানে আমরা সূত্র দুইটা একটু লিখে সামারি করে দিই। আমাদের মূলত আমরা কি কি পেলাম? কাজের সূত্র পেলাম দুইটা। একটা হচ্ছে যদি থিটা দেওয়া থাকে, কি দেওয়া থাকে? যদি থিটা দেওয়া থাকে তাহলে ডব্লু ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, এইটা। আর যদি থিটা দেওয়া না থাকে, বললো বল এদিকে প্রয়োগ করেছি, সরণও এই দিকেই হইল। থিটা কিন্তু দেওয়া নাই, ব্যাপারটা এমন না। এখানে বল আর সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি বোঝাই যাচ্ছে। তাহলে এখানে কাজ হবে ডব্লু সমান এফ এস কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান 1, তাহলে ডব্লু সমান এফ এস। মূল সূত্র কিন্তু ওইটাই, এই যে এটা এফ এস কস থিটা, এটাই কিন্তু আমাদের মূল সূত্র, বা আমাদের বইয়ে আছে ডব্লু সমান এফ এস খালি। দেখো বল যেদিকে সরণও যদি ওই দিকেই হয়, এই যে যেমন এটা বল যেদিকে সরণ ওদিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত? বল এবং সরণের বাবারা, বল এইদিকে সরণ এইদিকে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে এফ এস কস থিটা, কস 0 ডিগ্রি মানে 1, তাহলে এফ এস। এই সূত্রটা আমাদের বইয়ে আছে, এটা নাই। তো না থাকলে কি, যদি কোনো অঙ্ক আসে টেস্ট পেপারে, আমরা কি করব? যদি থিটা দেওয়া থাকে থিটা দিয়ে অঙ্ক করে ফেলবো, পারবো না? থিটা দেওয়া থাকলে আমরা থিটা দিয়ে অঙ্ক করে ফেলতে পারবো। এবার আসি কাজের প্রকারভেদ। ভাই কাজের প্রকারভেদ দেখো ভাই, কাজ কয়েক প্রকারের হয়ে থাকে, আমি কয়েকটা প্রকারই দেখাই তোমাদেরকে। একটা লিখো ধনাত্মক কাজ, এক হচ্ছে ধনাত্মক বা বলের দ্বারা কাজ, বলের দিকে কাজ, বলের দিকে কাজ, এটাকে বলা হয় ধনাত্মক কাজ। তো বলের দিকে কাজ কি তোমরা খেয়াল করো, এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে বলের দিকে কাজ, কি দেখতে পাচ্ছ দেখো তো ভাইয়া। যখন এই যে চিত্রটা দেখো, বল যেদিকে প্রয়োগ করেছি বস্তুটা কি ওই দিকেই যাচ্ছে, মানে বল যেদিকে প্রয়োগ করেছো বস্তু যদি সেদিকেই যায় তাকে বলা হয় ধনাত্মক কাজ বা বলের দিকে কাজ। বল যেদিকে প্রয়োগ করেছো বস্তু যদি সেদিকেই যায় এটাকে বলা হয় বলের দিকে কাজ। তো সংজ্ঞাটা দিলাম না, তার মানে মোট কথা এটা বলবো, বস্তু এবং বস্তুর সরণ ও বলের দিক একই দিকে, বস্তুর সরণের দিক ও বলের দিক একই দিকে, এটা তো বোঝা যাচ্ছে তাই না? তাহলে এটার সংজ্ঞা কি দিতে পারবো না? পারবা। যদি বলে ধনাত্মক কাজ কাকে বলে, তাহলে বল যেদিকে প্রয়োগ করেছি যদি বস্তুর সরণ ওই দিকেই হয় তাহলে এই বল দ্বারা কাজকে বলবো ধনাত্মক কাজ বা বলের দিকে কাজ। ওকে, দুই নাম্বারটা হচ্ছে ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ বা বলের বিপরীতে কাজ, বলের বিপরীতে কাজ। তা ভাইয়া এটা বুঝতে পারতেছো, সংজ্ঞা থেকেই তোমরা সংজ্ঞাটাও বুঝবা যে এখানে কেন বলের বিপরীতে কাজ হচ্ছে। বলের বিপরীতে কাজ কি বলো তো ভাইয়া? বল প্রয়োগ করলাম, আর তুমি যেদিকে বল প্রয়োগ করলা বস্তু তার উল্টা দিকে আসলো, যেদিকে বল প্রয়োগ করেছো বস্তু তার উল্টা দিকে আসছে, বলের দিক আর বস্তুর সরণের দিক উল্টা। বলের দিক এবং বস্তুর সরণের দিক টোটালি বিপরীত হলে সেটাকে বলা হয় ঋণাত্মক কাজ। ওকে, তোমরা যারা ক্লাসটা দেখছো তারা ইয়াসিন ভাইয়া এসএসসি পেজটা ফলো দিয়ে রাখবা, ওইখানে তোমাদের জন্য এসএসসির কন্টেন্ট আসবে। ইয়াসিন ভাই এসএসসি নতুন চ্যানেল খোলা হয়েছে ইউটিউবে, সেটাও দেখতে পারো। ওকে, আচ্ছা, ঋণাত্মক কাজ বা বলের বিপরীতে কাজ কি ভাইয়া বলো? কি বলবো? বস্তুর সরণের দিক ও বলের দিক কেমন হবে? বিপরীত দিকে বা উল্টা দিকে। উদাহরণ এক্সাম্পল দিতে পারবা? অনেকে এক্সাম্পল দিয়ে ফেলছো, যেমন এক্সাম্পল হচ্ছে ঘর্ষণ বল, তাই না? ঘর্ষণ বল দ্বারা কাজ, এটা হচ্ছে বিপরীতে কাজ, ঘর্ষণ বল দ্বারা কাজ। এবার তোমাকে আমি বুঝাই। দেখো এই বস্তুটাকে তুমি এদিকে ধাক্কা দিচ্ছ,
যেই বল দিয়ে ধাক্কা দিচ্ছ এটাকে বলা হয় বাহ্যিক বল। এটারে বলে কি? বাহ্যিক বল। ইংলিশে বলে এক্সটার্নাল ফোর্স। এটা কি বল? বাহ্যিক বল। কি বল? বাহ্যিক বল। বস্তু যেদিকে ধাক্কা দিচ্ছ এই বস্তুর স্পর্শতলে এইখানে যে তলটা আছে সেই তল কিন্তু বিপরীতে একটা কি বাধা দিচ্ছে। এই বাধা বলটার নাম হচ্ছে ঘর্ষণ বল। মাথায় রেখো, এটার নাম কি বল? ঘর্ষণ বল। এই কথাটা খেয়াল করে শুনবা। বস্তুর পর এখন কয়টা বল আছে? কয়টা? আমি দেখা দিচ্ছি, বলো তো কয়টা বল আছে? বস্তুর উপর এই মুহূর্তে বল আছে দুইটা। একটা হচ্ছে বাহ্যিক বল আর একটা হচ্ছে ঘর্ষণ বল। বাহ্যিক বলের দিক আর সরণের দিক একই দিকে, তাহলে বাহ্যিক বল দ্বারা কাজটা ধনাত্মক কাজ। কিন্তু ঘর্ষণ বল দ্বারা কাজ কেমন হবে? ঘর্ষণ বল দ্বারা কাজ কিন্তু এখানে ঋণাত্মক কাজ। কেন? কারণ ঘর্ষণ বল যেদিকে বস্তুর সরণ তার উল্টা দিকে, তাহলে এখানে ঘর্ষণ বল দ্বারা কাজটা ডেফিনেটলি নেগেটিভ কাজ। ডেফিনেটলি নেগেটিভ কাজ মানে বল যেদিকে সরণ তার বিপরীত দিকে হলেই আমার এটাকে বলবো আমরা নেগেটিভ কাজ বা ঋণাত্মক কাজ। যেমন এই কলমটাকে আমি যদি ছেড়ে দিই, এমজি বলের ক্রিয়ায় কলমটা এভাবে নিচে পড়ছে। এমজি ওজনের কারণে নিচে পড়ছে না? ওজন তো একটা বল, ওজনের জন্য কলমটা কিন্তু নিচে পড়ছে, তাই না? কলমটাকে ছেড়ে দিলে এমজির কারণে ও নিচে পড়ছে। এবার কলমটাকে যদি আমি উপরে উঠাই, এমজি বল নিচের দিকে, আলহামদুলিল্লাহ, ওকে, এমজি বল নিচের দিকে, কিন্তু কলমটাকে যদি আমি উপরের দিকে উঠাই তাহলে এমজি বলের বিপরীতে কাজ করতেছি। তাহলে এখানে এমজি বল দ্বারা কাজটা হবে নেগেটিভ, কিন্তু আমার এই হাতের দ্বারা কাজ কিন্তু পজিটিভ হবে। দেখো আবারও দেখো, এই কলমটাকে আমি এভাবে উঠাচ্ছি, কলমের উপর কয়টা বল আছে? কয়টা? দুইটা। একটা হচ্ছে আমার হাতের বাহ্যিক বল, হাত দিয়ে যেটা দিবা সেটা বাহ্যিক বল, আর একটা হচ্ছে অভিকর্ষ বল যেটা দেখা যায় না, এমজি। তোমার হাত দিয়ে যে বলটা দিচ্ছি এই বল দ্বারা কাজ কিন্তু পজিটিভ, কারণ হাত উপরের দিকে বল দিচ্ছি, কলম উপরের দিকে উঠতেছে, পজিটিভ। কিন্তু অভিকর্ষ বল বা এমজি নিচের দিকে, বাট কলমটাকে উপরে উঠাচ্ছি, তাহলে এখানে অভিকর্ষ বল দ্বারা কাজ কিন্তু নেগেটিভ হবে, কারণ অভিকর্ষ বল নিচের দিকে, কলমটাকে উঠাচ্ছি উপরের দিকে। বিশ্বাস করো যে একটা বস্তুর উপর একই সাথে অনেকগুলো বল ক্রিয়াশীল থাকতে পারে। এখন ধরো এই যে ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরটাকে এভাবে ফেলে দিলাম, আবার উঠাচ্ছি, এই যে উঠাচ্ছি, যে ক্যালকুলেটরের উপর কয়টা বল? দুইটা বল আছে। একটা হচ্ছে এমজি কোন দিকে? নিচের দিকে, আর একটা হচ্ছে আমার হাতের বল বাহ্যিক বল উপরের দিকে। আমি যদি বলি এখানে বাহ্যিক বল দ্বারা কাজটা পজিটিভ না নেগেটিভ? দেখো বাহ্যিক বল উপরে, ক্যালকুলেটরের উপরে, তাহলে বাহ্যিক বল দ্বারা কাজ পজিটিভ, বাট এমজি বল দ্বারা কাজ নেগেটিভ, কারণ এমজি বল তো নিচে, এটাকে উঠাচ্ছ উপরে, তাহলে এমজি বল দ্বারা কাজ কিন্তু বা অভিকর্ষ বল দ্বারা কাজ কিন্তু এখানে নেগেটিভ হবে। ওকে, তো ঋণাত্মক কাজ তো বুঝছি। আর 3 নম্বর কাজটার নাম হচ্ছে শূন্য কাজ। এটা একটু লিখে নাও, এটা হচ্ছে শূন্য কাজ। শূন্য, 3 নাম্বার, শূন্য কাজ। শূন্য কাজ কি? যে বল প্রয়োগ করলাম, বস্তু সরণ হইল, কিন্তু কাজের মান শূন্য। এটা কেমনে হবে? বল প্রয়োগ করলাম, বস্তু সরণ হইল, কিন্তু কাজ শূন্য। বলো তো এটা কখন? এটা কখন ভাইয়া? দেখো শূন্য কাজ হচ্ছে বল, ডব্লু সূত্র কি? ডব্লু হচ্ছে এফ এস কস থিটা। দেখো তো কস থিটা যদি 90 ডিগ্রি হয়, তোমরা সবাই জানো কস 90 ডিগ্রি মান হচ্ছে 0, এটার সাথে যাই গুণ দাও 0ই আসবে। তাহলে কখন বল আর সরণ আছে কিন্তু কাজ শূন্য? কখন? যখন বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। চিংড়ি মাছ দেখছো? এটা জেতা চিংড়ি নিবা বা কই মাছ, যে কোনো একটা লাফাচ্ছে এরকম একটা মাছ, একটা কাঠি দিয়ে মাছকে গুতা দিবা এভাবে, এই যেভাবে একটা গুতা দিবা, মাছ উপরের দিকে লাফ দিবে। এই যে গুতা দিলা, মাঝে মাঝে আমাদেরকে ক্লাসের মধ্যে দুষ্টুমি করে পিছন থেকে কেউ সুই দিয়ে গুতা মারলে আমরা ওমা এমনি লাফ দিই না? দেই কিন্তু। তাহলে আমার বল প্রয়োগ করা হয়েছে এই দিকে, খেয়াল করো, বল প্রয়োগ করা হয়েছে এই দিকে, কিন্তু সরণ হয়েছে এই দিকে। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এক্ষেত্রে কৃতকাজ কত ভাইয়া? শূন্য। মনে থাকবে, বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কৃতকাজ শূন্য হবে। যেমন মাঝে মাঝে বাজারের ব্যাগ নিয়ে যদি আমরা হেঁটে হেঁটে বাসায় আসি, ওই ক্ষেত্রেও কাজ শূন্য। কোন বল দ্বারা কাজ শূন্য? অভিকর্ষ বল। দেখো বাজারের ব্যাগ এইভাবে নিছো, নিয়ে হাঁটতেছো,
বাজারে ব্যাগের উপর অভিকর্ষ বল কোন দিকে? নিচের দিকে। অভিকর্ষ বল অলওয়েজ নিচের দিকে, অভিকর্ষ বল নিচের দিকে। ব্যাগের সরণ হচ্ছে সামনের দিকে, নিচের দিকে বল, সামনের দিকে সরণ। মধ্যবর্তী কোণ কত ভাইয়া? 90 ডিগ্রি। এক্ষেত্রে কৃতকাজ কত? 0। মনে থাকবে? ওকে, এগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ। চলো এবার আমরা আমাদের মোটামুটি এখানে যা দরকার শেষ। এবার আমি তোমাদেরকে একটা ছোট্ট অঙ্ক করা দেখাই। তোমাকে বলবে, সবাই আমার সাথে করবা, এই অঙ্কটা পারতে হবে। এখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপর এইদিকে একটা বল প্রয়োগ করলাম, বল হচ্ছে 10 নিউটন। আমি বললাম বস্তুর সরণ হয়েছে 2 মিটার। ওকে, আবার এই যে বস্তু এই যেই তলে আছে সেই তলে এইদিকে ঘর্ষণ বল আছে তোমার 2 নিউটন ঘর্ষণ বল। এবার আমি বললাম কোয়েশ্চেন নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন 1, বাহ্যিক বল দ্বারা কাজ কত? বাহ্যিক বল দ্বারা কাজ কত? 2 নাম্বার, ঘর্ষণ বল দ্বারা কাজ কত? ঘর্ষণ বল দ্বারা কাজ কত? 3 নাম্বার, মোট কাজ কত? মোট কাজ কত? ওকে, সো রেডি করো দেখি। বাহ্যিক বল দ্বারা কাজ কত? সবাই বের করো। বাহ্যিক বল কোনটা? বাহ্যিক বল হচ্ছে 10 নিউটন। তাহলে এই যে একের অ্যান্সার। বাহ্যিক বল দ্বারা কাজ, এই যে 10 নিউটন দ্বারা কাজ, সুন্দর কথা। এই যে এভাবে লিখবো W1 সূত্রকে FS cos থিটা। এখানে যেহেতু থিটা দেয় নাই তাহলে ধরে নিবার থিটা। আচ্ছা থিটা দেখো, FS cos থিটা লিখলাম। বলো বাহ্যিক বল কত? 10 নিউটন। সরণ কত? 2 মিটার। এবং বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? দেখা যাচ্ছে কানার বাই অন্ধ বুঝে, বল এদিকে সরণও এইদিকে, একই দিকে হলে, বল সরণ একই দিকে হলে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান 1, 10 দুগুণে 20 জুল। এটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা কাজ। 2 নাম্বার, ঘর্ষণ বল দ্বারা কাজ কত? ঘর্ষণ বল দ্বারা কাজের নাম দিলাম W2। এটার ক্ষেত্রে সূত্র কি? বল ইন্টু সরণ ইন্টু cos থিটা। দেখো তো বল কত? ঘর্ষণ বল 2 নিউটন, সরণ কত? 2 মিটার। cos থিটা কত? বল এবং সরণের মধ্যবর্তী কোণ দেখো 180 ডিগ্রি। এই যে বল ঘর্ষণ বল এইদিকে, দেখো ভাইয়া ঘর্ষণ বলটা এইদিকে, সরণ ওইদিকে। ঘর্ষণ বল এইদিকে, সরণ ওইদিকে, এদের মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি। এই যে 180 ডিগ্রি। তাহলে cos 180 মান -1, তাহলে -4 জুল। বা কারো যদি এটা বুঝতে কষ্ট হয় তারা ঠাড়া মুখস্থ করবে, ঘর্ষণ বল দ্বারা কাজ -FS। ঘর্ষণ বল দ্বারা কাজ কত? -FS। যাদের বুঝতে সমস্যা, ঘর্ষণ বল দ্বারা কাজ কি? ঠাড়া মুখস্থ -FS। কারণ ঘর্ষণ বল আর সরণের দিক উল্টা হয়, উল্টা হলে cos 180, cos 180 মান -1। তাহলে ঘর্ষণ বল দ্বারা কাজ কি? ডিরেক্ট -FS, 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 -FS। ঘর্ষণ বল দ্বারা কাজ মানেই -FS। ঘর্ষণ বল দ্বারা কাজ মানেই কি ভাইয়া? -FS। -FS করলে আসে -4 জুল। এবার মোট কাজ 3 নাম্বার। মোট কাজ হচ্ছে W সমান W1 প্লাস W2। W1 কত? 20 জুল। আর W2 হচ্ছে -4 জুল। যেহেতু এটাগুলো স্কেলার রাশি, কাজ কি রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশি যোগ বিয়োগের বেলায় প্লাস থাকলে প্লাস সহ বসাবা, মাইনাস থাকলে মাইনাস সহ বসাবা। তাহলে এটা মাইনাস আছে, মাইনাস সহ বসাইতে হবে। তো মাইনাস সহ যোগ করলে প্লাসে মাইনাসে -16 জুল। এটা হচ্ছে মোট কাজ। তিনটা পারা যাবে নাকি? যাবে না বলো। সো এই হচ্ছে আমাদের মোট কাজ, সবাই পারবা। একদম সহজ। এইগুলো কাজের টপিকের যা দরকার সব কিন্তু আমরা ডান করে ফেললাম। হচ্ছে 1 নাম্বার, মধ্যবর্তী কোণ ঘর্ষণ বল দ্বারা কাজ মানে -FS, মাথায় থাকে জানো। তোমার 180 ডিগ্রি 80 ডিগ্রি কিছু বোঝা দরকার নাই। ঘর্ষণ বল দ্বারা কাজ মানে -FS। মাইনাস কেন আসছে? cos 180 কারণে মাইনাস আসছে। যারা বুঝার বুঝে ফেলছো, যারা বুঝো না তারা ঠাডা মুখস্থ -FS। তাহলে মোট কাজ হচ্ছে দুইটার যোগ করে দিব, 20 আর -4 যোগ করলে হয় 16 জুল। ওকে, এবার দেখি আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়েছি বলতে তেমন কিছুই পড়ি নাই। কাজের সূত্র হচ্ছে একটাই, W সমান FS cos থিটা। থিটা না দেওয়া থাকলে 0 ডিগ্রি ধরে করবা। আর ঘর্ষণ বলের বেলায় থিটা হচ্ছে 180 ডিগ্রি, বাকি সকল ক্ষেত্রে থিটা দিয়ে দিবে। কাজ 3 ধরনের কাজ দেখলাম, বলের দিকে কাজ, বলের বিপরীতে কাজ, আর এবং শূন্য কাজ। বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে শূন্য কাজ হবে, কিংবা বল বা সরণ যে কোনো একটা শূন্য হলেও শূন্য কাজ হবে। এবং একটা কাজের প্রশ্ন দেখে ফেলাম ছোটোখাটো। এবার দেখি অনুধাবনমূলক প্রশ্নে কি বলছে। দেখো ভাই, এখানে
কাজ সম্পর্কিত অনুধাবনমূলক প্রশ্ন। কি কি প্রশ্ন এসেছে? প্রথম প্রশ্নটা সবাই একটু পড়ে ফেলো। লিখছে 1 ওয়াট সেকেন্ডকে 1 জুল বলা যায়, ব্যাখ্যা করো। কি বলছে? 1 ওয়াট সেকেন্ড, 1 ওয়াট সেকেন্ডকে 1 জুল বলা যায়, ব্যাখ্যা করো। মানে এটা থেকে 1 ওয়াট সেকেন্ড থেকে তুমি জুল নিয়ে আসবা। ওয়াট কিসের একক? ক্ষমতার একক। দেখো এটা সলিউশন আমি এখানেই করতেছি। 1 ওয়াট সেকেন্ড, দেখো ভাইয়া ওয়াট কিসের একক? ক্ষমতার একক। ক্ষমতা পি সমান কি? W/T। ক্ষমতা পি সমান কি ভাই? ক্ষমতা পি ইজ ইকাল টু জুল পার সেকেন্ড, W/T। ডব্লুর একক কি? জুল। টাইমের একক কি? সেকেন্ড। তাহলে ক্ষমতার একক কি? জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে সম্পাদিত কাজের পরিমাণকেই বলা হয় ক্ষমতা, বা প্রতি সেকেন্ডে শক্তির হারকে বলে ক্ষমতা, একই কথা। জুল পার সেকেন্ড সময় দ্বারা ভাগ করা মানেই হার বোঝায়, তাহলে কাজ করার হারকে ক্ষমতা বলে, জুল পার সেকেন্ড। আর জুল পার সেকেন্ড মানেই ওয়াট। পড়াবো, এগুলো সামনেই পড়াবো। এই যে জুল পার সেকেন্ড মানেই ওয়াট। তাইলে ভাইয়া এই যে ওয়াট আছে যেখানে, এখানে আমি 1 জুল পার সেকেন্ড লিখতে পারি, সাথে আরও একটা সেকেন্ড গুণ আছে। পার সেকেন্ড আর সেকেন্ড যোগ হলে এই যে -1 + 1 যোগ হলে 0 মানে 1 হয়ে যাবে, থাকবে 1 জুল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 ওয়াট সেকেন্ডকে 1 জুল বলা যায়। তাহলে ওয়াট সেকেন্ড কিসের একক? ওয়াট সেকেন্ড হচ্ছে শক্তির একক বা কাজের একক, মনে থাকে যেন। যেটা কিন্তু কাজের একক, এই যে এটা ওয়াট সেকেন্ড এটা কিসের একক? কাজের একক। পরীক্ষা আসবে, এটা কাজ বা শক্তির একক, কাজ বা বলা যায় শক্তির একক, শক্তি। ওকে, 1 ওয়াট সেকেন্ড মানে 1 জুল, মনে থাকবে। তাহলে এটা কেমনে ব্যাখ্যা করব? যে ঠিক এইভাবে আমরা বলবো 1 ওয়াট সেকেন্ড, ওয়াট মানে জুল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডের সম্পাদিত কাজকে বলে ক্ষমতা বা কাজ করার হারকে ক্ষমতা বলে। ওয়াটের জায়গায় জুল পার সেকেন্ড, সেকেন্ড বসাবা, সেকেন্ড কাটারেই 1 জুল, শেষ। আর ওয়াট কেমন আসলো, কি আসলো, সব কিন্তু আমরা পরে দেখা যখন আমরা ক্ষমতার টপিকটা পড়বো। ঠিক আছে বাবুরা? এরপরে আচ্ছা হ্যাঁ, ওয়েবসাইটের দেখতেছি সবার কমেন্টেরই আমি উত্তর পড়াচ্ছি। এরপরে পরের প্রশ্ন, বস্তু দ্বারা সম্পাদিত কাজ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বলো। বস্তু দ্বারা সম্পাদিত কাজ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ভাই কাজের সূত্র কি বলো দেখি। কাজের সূত্র হচ্ছে W = F(s) cos থিটা। যেহেতু তোমাদের cos থিটার সূত্রটা নাই, তাহলে তুমি এটুকুই লিখো, এটুকু লিখেই ব্যাখ্যা করো যে কাজ নির্ভর করে বলের উপর এবং সরণের উপর। তুমি থিটা লিখলেও প্যারা নাই, লিখো, সমস্যা নেই। আমি পুরোটা যদি সঠিক ব্যাখ্যা করি, সঠিক ব্যাখ্যা করতে তো আর প্যারা নাই। কি অবস্থা, সব লক হয়ে যাচ্ছে। ওকে দেখো, W = F(s) cos থিটা লিখলাম। তাহলে বলবা কাজ নির্ভর করে বলের উপর, সরণের উপর এবং বল ও সরণের মধ্যবর্তী কোণের উপর। তাহলে বস্তু দ্বারা সম্পাদিত কাজ নির্ভর করবে বলের উপর, বস্তুর উপর প্রয়োগকৃত বলের উপর, সরণের উপর এবং বল ও সরণের মধ্যবর্তী কোণের উপর। তিনটা জিনিসের উপর কাজ নির্ভর করবে। বল যত বেশি হবে কাজ তত বেশি হবে। দেখো তো W কার কার উপর নির্ভর করছে? বল, সরণ এবং মধ্যবর্তী কোণ মানে cos থিটা। হ্যাঁ, তো এটাও বলে দিতে পারো যখন থিটা 90 ডিগ্রি তখন কাজের মান হয় 0, থিটা যদি 0 ডিগ্রি হয় কাজের মান হয় সর্বোচ্চ। থিটা এখানে 0 ডিগ্রি বসালে কাজের মান সর্বোচ্চ হবে না? সর্বোচ্চ হবে, এটাই। আচ্ছা, এরপরে বল প্রয়োগ করলে সকল ক্ষেত্রে কাজ সম্পন্ন হয় না কেন? ভাইয়া এটা তুমি উত্তর দিতে পারবে না। যে আমরা জানি W = আমরা কি জানি? W = F(s) cos থিটা। আমরা এটা জানি। জানার পর কি বলবা? যে বল প্রয়োগ করলে যদি সরণ শূন্য হয় তাহলে কাজ শূন্য, W = 0 হবে। এখানে সরণ শূন্য হলে কাজ শূন্য হবে না? হবে। এরপর বলবা যদি
এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তখনও কাজ শূন্য। ডব্লু সমান কাজের মান শূন্য হবে, এফ এস কজ 90 মান 0। তাহলে বল প্রয়োগ করার পরেও যদি সরণ না হয় কাজ শূন্য, বা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলেও কাজ শূন্য। এটাই। সো দুইটা লাইন লিখে দিলে হবে যে বল প্রয়োগ করার ফলেও সকল ক্ষেত্রে কাজ হয় না। যেমন আমরা যদি একটা দেয়ালে বল প্রয়োগ করি, দেয়ালের সরণ শূন্য হলে কাজ শূন্য। আবার আমরা এমন বল প্রয়োগ করলাম যে সরণ 90 ডিগ্রি হইল, সরণ কত ডিগ্রিতে হইল? 90 ডিগ্রিতে। সেক্ষেত্রে এফ এস কজ 90 মান শূন্য, তার মানে কাজের মান শূন্য। তাহলে বল প্রয়োগ করলেই সবসময় কাজ হয় না। এরপর কি বলছে? চলন্ত সিঁড়ি বেয়ে উঠা কি ধরনের কাজ বলো তো? চলন্ত সিঁড়ি বেয়ে উঠার মধ্যে দুইটা বল আছে। একটা হচ্ছে চলন্ত সিঁড়ির বল। চলন্ত সিঁড়ি একটা বল প্রয়োগ করে না? মেট্রো রেলে তো সিঁড়িতে উঠছো, সিঁড়ির বল। আরেকটা হচ্ছে অভিকর্ষ বল। কয়টা বল আছে? দুইটা বল, অভিকর্ষ বল। কোনো কিছু উপরে উঠলেই অভিকর্ষ বল তার উপর কাজ করে। ওকে, তাহলে ভাইয়া চলন্ত সিঁড়ি বেয়ে যখন আমরা উপরে উঠছি, খেয়াল করবো আমরা কোন দিকে উঠছি? আমরা উপরে উঠছি। সিঁড়ির বলটা কি? চলন্ত সিঁড়ির যে ধাক্কাটা, এই যে সিঁড়িতে যখন উঠে দাঁড়াচ্ছ শপিং মলে, সিঁড়ির ধাক্কাটাও কি উপরের দিকে? তাহলে এখানে সিঁড়ির বল দ্বারা কাজটা হচ্ছে ধনাত্মক কাজ, কারণ আমরা উপরে উঠতেছি, সিঁড়ির বলটাও উপরের দিকে, তাহলে সিঁড়ির বল দ্বারা যে কাজ সেটা হবে ধনাত্মক কাজ। আবার বলবো এটা যে সিঁড়ি দিয়ে যখন উপরে উঠছি, আমাদের শরীরের উপর নিচের দিকে ওজন কাজ করে, এমজি বল কাজ করে। সেই এমজির কারণে আমাদের শরীর কি নিচের দিকে বল প্রায়, তাহলে আমরা সেই বলের উল্টা দিকে উঠতেছি। তাহলে এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে। অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। এটুকু বললে তোমাকে স্যার 2 দিয়ে দিবে। কি বলবে? চলন্ত সিঁড়ি বেয়ে ওঠা কি ধরনের কাজ? এভাবে বলবা, চলন্ত সিঁড়ি বেয়ে উঠলে সেখানে দুইটি বল আছে, এক হচ্ছে চলন্ত সিঁড়ির বল, আর একটা হচ্ছে অভিকর্ষ বল। আমরা চলন্ত সিঁড়ি দিয়ে যখন উপরে উঠি, চলন্ত সিঁড়ির বলের দিক উপরের দিকে, সেক্ষেত্রে সিঁড়ির বল দ্বারা কাজটা হয় ধনাত্মক কাজ। কিন্তু অভিকর্ষ বল নিচের দিকে, আমরা উঠতেছি কোন দিকে? উপরের দিকে, তাহলে অভিকর্ষ বল দ্বারা কাজটা কি হবে? নেগেটিভ কাজ বা ঋণাত্মক কাজ। শেষ। এরপরে বলের বিরুদ্ধে কাজ বলতে কি বোঝায় নিজেরা বলবা। যে বল যেদিকে, সরণ যদি তার বিপরীত দিকে হয় তাহলে যেই কাজ তাকে বলা হয় বলের বিরুদ্ধে কাজ। এক্ষেত্রে কাজের মান হয় নেগেটিভ, ঋণাত্মক। এবং আরও বলবা যে উদাহরণ দিয়ে দিতে হবে এখানে, যেহেতু 2 নম্বরের প্রশ্ন, একটা উদাহরণ দিতে হবে। কি উদাহরণ দিবা? এই যে সিঁড়ির উদাহরণ দাও। আমরা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠি, অভিকর্ষ বল নিচে, বাট আমরা উঠতেছি উপরের দিকে, সেক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ কিন্তু ঋণাত্মক কাজ। আর আমাদের পা দিয়ে যে বাহ্যিক বল প্রয়োগ করতেছি ওইটা দ্বারা কাজ ধনাত্মক। ওইটা এখানে লেখারই দরকার নেই, কারণ বিরুদ্ধে কাজগুলো নিয়ে বলতে বলছে। এটুকু বললেই 2 কাজ কেন ঋণাত্মক হয় এটার উত্তর সেম। ঘর্ষণ বল দিয়ে কাজ সবসময় ঋণাত্মক হয় কেন? এটা তো বললামই যে ঘর্ষণ বল সবসময় বস্তুর গতির বিপরীত দিকে ক্রিয়া করে। বস্তুর গতির বিপরীত দিকে ক্রিয়া করে। যা বস্তু যদি এদিকে যায় ঘর্ষণ বল এইদিকে, বস্তু যদি এই দিকে যায় ঘর্ষণ বল তার এই দিকে। মানে ঘর্ষণ বল অলওয়েজ বস্তুর গতির উল্টা দিকে ক্রিয়া করে। তাহলে সবসময় ঘর্ষণ বল বস্তুর সরণের বিপরীত দিকে হয়। সেক্ষেত্রে বল এবং সরণের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি এবং কৃত কাজটা হয় ঋণাত্মক। এই কারণে ঘর্ষণ বল দ্বারা কাজ অলওয়েজ ঋণাত্মক। তো এবার এক নজর একটু দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কি তুমি পারবা সেটা আমাকে একটু জানাও। ওকে, প্রতিটা প্রশ্নের উত্তর যদি পারো চলো আমরা পরবর্তী টপিকে মুভ করি। ওকে, সো কাজ সম্পর্কে আমাদের অনুধাবন প্রশ্ন শেষ। এবার আমরা আসি প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক কোয়েশ্চেনে। ওকে, ওরে বাবু সরে দাঁড়া, তোদের পাগলো ঘোরা কই বলস না কেন? অল ওকে ভাইয়া? আচ্ছা, তো চলো সেইবার
আশা করি তোমরা এই প্রত্যেকটা অনুধাবন নিজের ভাষায় লিখতে পারবা, বুঝতে পেরেছো। এবার আমরা দেখব এই যে এখানে গ নাম্বার প্রশ্ন কাজ থেকে কি এসেছে। কাজ থেকে বেশি কিন্তু গ আসে নাই, সো সেগুলো আমরা দেখব যা আসছে তা পারা যায় কিনা। গতি অধ্যায়ের মতো একটা গ্রাফ দিছে, আমি কিন্তু গতি অধ্যায় তোমাদেরকে ধরে ধরে শিখিয়েছি। এই যে গ্রাফ, এই যে গ্রাফ, গতি অধ্যায়ের যে গ্রাফটা দিল, এই গ্রাফটা কোথায় কি বলছে দেখো। প্রশ্ন পড়ার আগে আমরা আগে গ্রাফটা বুঝি। দেখো এটা সময়ের মান যখন 0 তখন বেগের মানও 0, সময় বাড়ছে বেগও কিন্তু বাড়ছে, যে বেগ বাড়তে বাড়তে এতে চলে গেল। 1 সেকেন্ড পরে বেগের মান হচ্ছে 60, 2 সেকেন্ড পর সমবেগ, 3 সেকেন্ড পর্যন্ত সমবেগ বজায় আছে, এই যে 3 সেকেন্ড পর্যন্ত। এরপর 3 থেকে 4 সেকেন্ডে আবার সমত্বরণ, আবার 4 থেকে 5 সেকেন্ডের সমমন্দন হয়েছে, আবার 5 থেকে 6 সেকেন্ডে বেগ আরও নেগেটিভ দিকে গেছে, তাই না? তাহলে 0 থেকে 1 সেকেন্ডের সমত্বরণ, যে ভিটি গ্রাফটা স্ট্রেট লাইন হয়ে ওঠা মানে কি ভাইয়া? সমত্বরণ। ওকে, তারপরে ভিটি গ্রাফটা যদি এরকম থাকে সমবেগ, সমত্বরণ, সমমন্দন, নিচের দিকে এটাও আবার সমত্বরণ বা মন্দন কিছু একটা হবে, যেহেতু স্ট্রেট লাইন। 400 কেজি ভরের একটা গাড়ির বেগ সময় লেখচিত্র দেওয়া আছে। কি বলছে? 400 কেজি ভরের, দেখো প্রশ্নে বলা আছে 400 কেজি ভরের একটা গাড়ির বেগ ভার্সেস সময় লেখচিত্র দেওয়া আছে। লেখচিত্রের বিভিন্ন অংশে গাড়ির কৃত কাজ বিশ্লেষণ করো। লেখচিত্রের বিভিন্ন অংশ, কয়টা অংশ আছে লেখচিত্রের? লেখচিত্রের অংশই আছে কয়টা ভাইয়া? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা অংশ। এই 5টা অংশে কৃত কাজ বিশ্লেষণ করতে বলেছে। কৃত কাজ মানে কি? বল ইন্টু সরণ। এখানে যেহেতু কোনো থিটা মিটা নাই, থিটা মিটা লাগবো না, তাহলে প্রতি অংশে আমরা কাজের মান বের করব, মানে বল ইন্টু সরণ বের করব। লেটস স্টার্ট। তাহলে প্রথমে আসি আমরা ও এ অংশে। এই যে ও এ অংশে, ও এ অংশে আমরা কাজ বের করব। দেখো কাজের সূত্র কি? বল ইন্টু সরণ। তাহলে ও এ অংশে আমার বল লাগবে আগে। এই ও থেকে এতে যে গেল, এখানে গাড়ির উপর কত বল অ্যাপ্লাই হইলো সেটা লাগবে। আর বল কেমনে পাবা? ত্বরণ থেকে পাবা। তাহলে এখানে আমরা ও এ অংশে আগে ত্বরণটা বের করব। ভাইয়া ও এ অংশে কেমন ত্বরণ? সমত্বরণ। একটু লিখো, ও এ অংশে, ও এ অংশে কি ত্বরণ? এটা গতি থেকে জানতে হবে। ও এ অংশে কি ত্বরণ? সমত্বরণ। গতি অধ্যায়ে পড়িয়েছি। ও এ অংশের সমত্বরণ, সমত্বরণ কেমনে বের করে? ত্বরণের সূত্র হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়। তাহলে এটা হচ্ছে ও এ অংশে ত্বরণ, নাম দিলাম আমি A1। এখানে শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 0 থেকে 60। এই যে এটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে আদি বেগ ও এ অংশের। অন্য কোনো অংশেরটা দেখার দরকার নাই। ও এ অংশের এর বেগটা হচ্ছে শেষ বেগ, ও এর বেগটা হচ্ছে আদি বেগ। এটি কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। তোমাদের একটু বলে রাখি যারা জানো না, কিলোমিটার পার আওয়ারকে 3.6 দ্বারা ভাগ করলে সেটা মিটার পার সেকেন্ডে চলে যায়। এই যেমন এ বিন্দুর বেগ কত? ভি কত? 60 কিলোমিটার পার আওয়ার। এটারে যদি তুমি 3.6 দ্বারা ভাগ করো, 3.6, তাহলে সেটা এসআই একক মিটার পার সেকেন্ডে চলে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমি বারবার বলেছি, এর আগেও যখন পড়িয়েছি বলেছি। বেগটাকে জাস্ট 3.6 দ্বারা ভাগ করবো, 60 ভাগ 3.6 কত আসে? 16.67 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এই যে এই এ বিন্দুর বেগ। তাহলে এই এ বিন্দুতে বেগ হচ্ছে শেষ বেগ। শেষ বেগ কত? 16.67 মাইনাস আদি বেগটা কত? আদি বেগ 0। এই যে দেখো ও বিন্দুর বেগ 0 বাই সময় কত? ও থেকে এতে গেছে, সময় গেছে মাত্র 1 সেকেন্ড, যে 1 সেকেন্ড দ্বারা ভাগ। তাহলে এটা হবে 16.67। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণ গেল, ত্বরণ গেলে বল কত হবে? তাহলে ও এ অংশে বল, বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর হচ্ছে 400 কেজি আর ত্বরণ হচ্ছে 16.67। তাহলে আমাদের বল কত হচ্ছে? দেখো ভর হচ্ছে 400 কেজি দেওয়াই আছে, এই যে আমাদের বলের মান আসতেছে 6666.67 নিউটন। তাহলে আমি ও এ অংশে খুব সহজেই বল পেলাম। এবার ও এ অংশে সরণ লাগবে। সরণ ও থেকে এতে যে গেল, এখানে কতটুকু সরণ হইল?
দেখো আদি বেগ দেওয়া আছে 0, শেষ বেগ দেওয়া আছে 60, সময় দেওয়া আছে 1 সেকেন্ড। তাহলে সরণ কেমনে বের করে? এই যে সরণটা বের করে কেমনে একটু মনে করায় দিই। সেই গতি অধ্যায়ে পড়েছো সরণ। সরণ ছিল এই যে সূত্র u প্লাস ভি বাই 2 ইন্টু টি, মনে আছে কি? মনে না থাকলেও মনে করো। আদি বেগ 0, শেষ বেগ 16.67 বাই 2, সময় হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 16.67 ভাগ 2, তাহলে আমাদের আসতেছে 8.335 মিটার। তাহলে এটা হচ্ছে বল, এটা হচ্ছে সরণ। তাহলে ও এ অংশে কৃত কাজ কত হবে? সুতরাং আমাদের ও এ অংশে কৃত কাজ, দেখো, সুতরাং ও এ অংশে কৃত কাজ হচ্ছে বল ইন্টু সরণ। বল হচ্ছে F1, সরণ হচ্ছে S1। বলের মান আর সরণের মান বসায় দাও। বল হচ্ছে 6666.67 আর সরণ হচ্ছে 8.335। তাহলে আমরা পাচ্ছি ও এ অংশে কৃত কাজ। ও এ অংশে কৃত কাজের মান হচ্ছে 55,566.69 জুল। শেষ। এই হচ্ছে ও এ অংশে কৃত কাজ। এটা কি ভাইয়া? ও এ অংশে কৃত কাজ গেল। এরপরে কোন অংশে যাব আমরা বাবুরা? বাবুরা আমরা এখন কোন অংশে যাব? এখন আমরা কোন অংশে যাব বলো? ও এ অংশে গেল, এরপর যাব আমরা এ বি অংশে, না বাবা? সে এ বি অংশে যাও। দেখো তো এ বি অংশে ত্বরণ কত বাবা? এই যে এখানে লিখতেছি এ বি অংশে, এই যে এটা হচ্ছে এ বি অংশের কাজ শুরু। বলো তো এ বি অংশে ত্বরণ কত? এ থেকে বিতে গেছে, বেগের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। এ থেকে বিতে গেলে যদি বেগের পরিবর্তন না হয় তাহলে ত্বরণ হচ্ছে 0 ভাইয়া, 0। বেগের পরিবর্তন না হলে ত্বরণ 0। ত্বরণ 0 মানে বল 0, বল 0 মানে কাজও 0। তাহলে এ বি অংশটা খুব সহজ। এরপরে বিসি অংশ আবারও একই উপায়ে। এই যে বিসি অংশটা এখানে করি, কেয়ারফুলি মনোযোগ সহকারে দেখো। এই যে বিসি অংশ, যারা ও এ অংশ বুঝো নাই তারা বিসি অংশে দেখো। ভাইয়া প্রত্যেকটা অংশে আমরা কাজ বের করব। কাজ মানে বল গুণন সরণ। তাহলে বল এবং সরণ বের করব। চলো বিসি অংশ দেখো। বিসি অংশে বল বের করতে হলে আমার আগে ত্বরণ লাগবে ভাই, এটা বোঝার চেষ্টা করো। কারণ বল মানে ভর ইন্টু ত্বরণ, তাহলে ত্বরণ লাগবে, ত্বরণ, নাইলে কিন্তু মরণ হয়ে যাবে। বিসি অংশে কি লাগবে? ত্বরণ। তাহলে ত্বরণ বের করি। ত্বরণ মানে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়। দেখো বি থেকে সিতে যেতে সময়ের গ্যাপ কয় সেকেন্ড? 3 থেকে 4 মানে 1 সেকেন্ডই কিন্তু, বুঝছো তো ভাই? বি থেকে সিতে গেতে সময়ের বেগ, সময়ের ব্যবধান কত? 1 সেকেন্ড। তাহলে এখানে ত্বরণ কত? ওই যে ত্বরণের নাম দিলাম এ বিসি। বিসি অংশে ত্বরণ শেষ বেগ হচ্ছে 80। এটাকে 80 লিখবা? যারা যারা 80 লিখবা তারা কিন্তু খাসি। এটা 80 কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ডে নিয়ে নিতে হবে। 80কে 3.6 দ্বারা ভাগ করো, কত হয়? এটা হবে 22.23 মিটার পার সেকেন্ড, বুঝছো? তার 80-র জায়গায় লিখবো 22.23 মাইনাস আদিবেগ হচ্ছে যে 60। 60কে কি 60 লিখবা? 60 লিখলে কিন্তু আমি করব ফাইট। 60 কিন্তু 60 না, 60 মানে হচ্ছে 16.67 ডিভাইডেড বাই সময়ের ব্যবধান হচ্ছে 1। এই যে বি থেকে সিতে যেতে সময়ের ব্যবধান 1 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 5.552 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে বিসি অংশের ত্বরণ। এবার বিসি অংশের সরণ বের করবো। এই যে সরণ বা সরণের সূত্র ওই একটাই, দেখো তো এই যে এটা ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এবার বলো তো ইউ কত? এবার কিন্তু আদিবেগ 0 না, আদিবেগ হচ্ছে এই অংশের বেগ কত? 16.67 প্লাস শেষ বেগ হচ্ছে এই যে এটা 22.23 বাই 2 ইন্টু টি এর মান 1 সেকেন্ড। টি এর মান একই আছে, 16.67 যোগ 22.23 ডিভাইডেড বাই 2। এই দেখো পাচ্ছি আমরা 19.45 মিটার। ভাই আমাদের আর কিছু লাগে? আমাদেরকে আর কিছু লাগে? আর কিছুই লাগবে না। আমরা ত্বরণ পেয়েছি, আমরা সরণ পেয়েছি। তাহলে বিসি অংশের কাজ, বিসি অংশের কাজ এখানে লিখছি বিসি অংশে কাজ। বিসি অংশের কাজ হচ্ছে ডব্লু
বিসি, এটা হচ্ছে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। বল কত? বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ। এই যে ভর হচ্ছে কত? ভর 400 কেজি। দেখো বল মানে ভর ইন্টু ত্বরণ। ত্বরণ কত? এই যে এটা 5.552, আর সরণ কত? 19.45। বল ইন্টু ত্বরণ ইন্টু, সরি, বলকে ভাঙছি, বল মানে ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। ভর গুণন ত্বরণ গুণন সরণ, ভর গুণন ত্বরণ গুণন সরণ। এই অঙ্ক কিন্তু আরও সহজে করা যায়, বুঝছো? আরও সহজে করা যায়। ফার্স্টে আমি তোমাকে বেসিকটা শিখাচ্ছি, এরপর আরও সহজে করে দেব। 5-6 জুল। এ হচ্ছে বিসি অংশে কৃত কাজ। এটা কোন অংশে গেল? বিসি অংশে। এবার বাকি রইল কি? আর দুইটা অংশ, সিডি আর ডিই। সিডি আর কি ভাইয়া? ডিই। তো বিসি অংশটাও যদি না বুঝো সমস্যা নেই, সিডিটা বুঝলেও হবে। চলো এবার আমরা যাব সিডি অংশে কাজ। এটা মুছে দিই, কারণ এ তো আমরা বের করেছি। প্রতি অংশে ত্বরণ বের করব, ত্বরণ দিয়ে বল বের করব, ত্বরণ দিয়ে কি বের করব? বল। ত্বরণ দিয়ে বল বের করে কি করব? সরণের সাথে গুণ দিব, কাজ শেষ। এবার সিডি অংশে আসি। সিডি, সবাই খেয়াল করো, সিডি অংশে কিন্তু মন্দন হয়েছে ভাইয়া। খেয়াল করো, এখানে বেগ ছিল এই যে এইটা, বেগ কত ছিল? এখানে বেগ ছিল, এটা হচ্ছে 22.23 মিটার পার সেকেন্ড। বেগ সিডি অংশে কমতে কমতে হয়ে গেছে 0। এই যে এখানে বেগ হয়ে গেছে 0। তাহলে সিডি অংশে হয়েছে মন্দন, মন্দন হয়েছে, মন্দন হয়েছে। তাহলে আমার সেই মন্দনটা কত? মন্দনের নাম দিলাম এ সিডি। সূত্র একটাই, শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়। শেষ বেগ 0, আদি বেগ হচ্ছে 22.23। দেখো ভাইয়া, সি থেকে ডিতে আসছে, ডি বিন্দুতে শেষ বেগ কত? 0। সি বিন্দুতে আদি বেগ হচ্ছে এটা, বাই সময়ের ব্যবধান কিন্তু 1। তাহলে এখানে মন্দনের ভ্যালু হচ্ছে -22.23 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন। এবার সিডি অংশে সরণ কত হয়েছে? সরণের সূত্র ওই একই, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। মান বসাও। ইউ কত? ইউ হচ্ছে 22.23, বি হচ্ছে 0/2, সময়ের ব্যবধান দেখে 1 সেকেন্ড, 4 থেকে 5 সেকেন্ড, তো মানে 1 সেকেন্ড। তাহলে সরণ কত আসতেছে? 22.23/2, তাহলে 11.115 মিটার। তাহলে আমার সিডি অংশে কৃত কাজ কত? সিডি অংশের কৃত কাজ ডব্লিউসিডি, তাহলে কি এফসিডি ইন্টু সরণ সিডি। তাহলে এফসিডি মানে ভর ইন্টু ত্বরণ ইন্টু এসসিডি, সব মান সহ বসাবো। ভর কত? 400। ত্বরণ হয় না, এটা মন্দন হয়েছে কত? -22.23। আর সরণ কত? 11.115। তাহলে আসতেছে কত বলো দেখি? 23 ইন্টু 400 মাইনাসের 98834.58 জুল। তাহলে এটা কি হয়েছে? ঋণাত্মক কাজ হয়েছে, মানে বলের বিপরীতে কাজ হয়েছে এটা। তাহলে সিডি অংশে কিন্তু ঋণাত্মক কাজ হয়েছে। তাহলে সিডি অংশে গেল। এই তো আমার আগে বাচ্চারা উত্তর দিয়ে ফেলতেছে, গুড, ভেরি গুড। তাহলে সিডি অংশে কাজ কিন্তু হয়ে গেল। আবার দেখো সিডি অংশে মন্দন হয়েছে, সরণ হচ্ছে এইটা। তাহলে সিডি হচ্ছে বল ইন্টু সরণ, বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ, আর সরণ তো আছেই। ভর কিন্তু 400 কেজি, ট্রাকের ভর। তাহলে সিডি অংশে কৃত কাজ পেয়ে গেলাম। ফাইনালি আমাদের বাকি রইল জাস্ট ডিই অংশ। কোন অংশ? ডিই। রেডি? তো ডিইটা আমরা এই কালার দিয়ে করব, ডব্লিউডিই। ডব্লিউডিই, দেখো ডিই অংশে যাই ভাইয়া, সবাই খেয়াল করো। ডিই অংশের ডি থেকে ই, কিন্তু ডি থেকে ই, ডি থেকে ই, ডি বিন্দুতে আদিবেগ কত? 0। ই বিন্দুতে শেষ বেগ হচ্ছে -20। 20কে অবশ্যই কিলোমিটার পার আওয়াতে নিতে হবে। তাহলে ডিই অংশে ত্বরণ এই লিখি, ত্বরণ এ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। কোনটা প্লাস কোনটা মাইনাস ওইটা তোমার দেখা লাগবে না, তুমি খালি সূত্রের মধ্যে বসাবা। ভাইয়া শেষ বেগ হচ্ছে -20 কি কিলোমিটার পার আওয়ার। তাহলে 20কে আগে আমরা 3.6 দ্বারা ভাগ করে মিটার পার সেকেন্ডে নিয়ে যাই। 20 ভাগ 3.6, এটা আসবে
5.56 মিটার পার সেকেন্ড। দেখো ভাই এগুলো কিন্তু কিলোমিটার পার আওয়ারে দেওয়া, সো ডেফিনেটলি মিটার পার সেকেন্ডে নিতে হবে না বাবা? হ্যাঁ নিতে হবে। তাহলে এটা হচ্ছে ভি এর মান হচ্ছে মাইনাসের 5.56 মাইনাস আদিবেগ কিন্তু শূন্য, এই যে এখানে আদিবেগ শূন্য বাই টি কত, টি হচ্ছে 5 থেকে 6 সেকেন্ড মানে 1 সেকেন্ড। তাহলে এখানে মন্দন হচ্ছে মাইনাসের 5.56 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার স্মরণের সূত্র কি ভাইয়া? স্মরণের সূত্র হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, মান বসাও। ইউ কত 0 প্লাস ভি কত মাইনাসের 5.56 বাই 2, এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, টি কত 1 সেকেন্ড। তাহলে মাইনাসের 5.56 বাই 2, এটা আসবে মাইনাসের 2.78 মিটার। তাহলে এটা মন্দন, এটা নেগেটিভ স্মরণ। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এখানে কৃতকাজ হয়েছে কত, এই যে ডিই অংশের কৃতকাজ, দেখো ভাইয়া ডিই অংশের কৃতকাজ ডব্লিউডিই সমান হচ্ছে ডিই অংশের বল ইন্টু ডিই অংশের স্মরণ। বল মানে ভর ইন্টু ডিই অংশের ত্বরণ ইন্টু ডিই অংশের স্মরণ। এখন বলো ভর কত কেজি? 400। ত্বরণ কত? ত্বরণের মান কিন্তু এই যে নেগেটিভ সহ বসাবা, -5.56। স্মরণের মানটাও নেগেটিভ, দেখো -2.78। তাহলে দুইটাই নেগেটিভ নিয়ে কী হয়ে যাবে? নেগেটিভে হয়ে যাবে পজিটিভ 5.56 400। তাহলে এটা হয়ে যাবে 6177.78 জুল। শেষ। তাহলে প্রতি অংশে কাজের মান বের করলাম। এখন অনেকের মনে প্রশ্ন আসবে, ভাইয়া এটা বাস্তবে কেমনে সম্ভব? নেগেটিভ পজিটিভ হচ্ছে, এটা মানে কি বোঝাচ্ছে? ভাইয়া এটা মানে বোঝাচ্ছে বস্তু সেই দিকেই স্মরণ হচ্ছে যেদিকে মন্দন হচ্ছে। বুঝলা? এই যে এই লাস্টের এই গ্রাফটা দ্বারা বুঝাইছে বস্তুর সেদিকেই স্মরণ হচ্ছে যেদিকে মন্দন হচ্ছে, সেদিকেই স্মরণ হচ্ছে যেদিকে মন্দন হচ্ছে। তাহলে মন্দনের দিক উল্টা দিকে, স্মরণের দিকও উল্টা দিকেই। তাহলে এক হিসেবে যেদিকে মন্দন সেদিকেই স্মরণ। মন্দন যেদিকে ওদিকে তো বল, তাহলে ওদিকে বল ওদিকেই স্মরণ। তাহলে যেদিকে বল যেদিকে স্মরণ, কাজ কি হবে? পজিটিভই তো হবে। আবারও বুঝো যারা এটা বুঝো নাই, দেখো এটার মানও নেগেটিভ, এটার মানও নেগেটিভ, তার মানে বোঝাচ্ছে নেগেটিভ মানে নেগেটিভ দ্বারা তো দিক বুঝায়। তার মানে এই যে এটার দিক যেদিকে, এটার দিকও সেদিকে। এখানে কিন্তু এরকম ছিল না, এটার মান নেগেটিভ এটা পজিটিভ, এটা মানে বুঝাইছে এটার দিক যেদিকে এটার দিক উল্টা দিকে, তাহলে স্মরণ হয়েছে উল্টা দিকে, এই কারণে এটা নেগেটিভ আসছে। বাট এটাও নেগেটিভ মানে দুইটা একই দিকে হইলে স্মরণ তো মানে কাজ তো পজিটিভ হবেই। এই তো কাজ পারা যাবে। ওকে, সো এই হচ্ছে আমাদের কাজের অঙ্ক। এটা পারলে ভাই তুমি কাজের রফা দফা সব করে ফেলতে পারবা। ওকে, সো চলো আমরা যেহেতু স্লাইডটা দিয়ে দিব তোমাদের, একদম ক্লাস থামায় ক্লাসের নোট তোলার দরকার নাই ভাই, ক্লাসের পরপরই স্লাইডটা পেয়ে যাবে। তুমি খেলে আমার সাথে দেখো পারো কিনা, আমি যেটুকু লিখি সেটুকু পারো কিনা। পরের প্রশ্নে যাই, দেখো কি বলছে। উপরের সারণীতে একটি গাড়ির বিভিন্ন সময়ের বেগ দেওয়া হলো, গাড়িটির উপর কৃতকাজ নির্ণয় করো। বিভিন্ন সময়ের বেগ থেকে কৃতকাজ বের করার আরও একটা সহজ উপায় আছে, যেটা তোমাদেরকে আমি এখনো শিখাই নাই। এই যেদিকে তাকাও, শিখাবো একটু পরে, বাট আমি এখানে শিখাই নি, নাহলে এই জায়গাটা বড় হয়ে যাবে। দেখো ভাইয়া এখানে একটা ছোট্ট থিওরি পড়বো আমরা, সবাই এই থিওরিটাতে একটু মনোযোগী দিবা। এই থিওরিটা খুবই গুরুত্বপূর্ণ। এই থিওরিটার নাম হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। এটার নাম কি একটু লিখে ফেলি আমরা। থিওরিটার নাম হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্যটা আসলে কি? হোয়াট ইজ ওয়ার্ক এনার্জি থিওরাম। কাজ শক্তি উপপাদ্য যদি সহজ ভাষায় বলি, কাজ মানেই শক্তি মানেই কাজ। মানে তুমি কোনো বস্তুর উপর যেই কাজ করবা সেই কাজটাই বস্তুর ভিতরে সঞ্চিত শক্তি হিসেবে থাকে। তার মানে যেটুকু কাজ করেছো ওইটাই কিন্তু শক্তি হিসেবে সঞ্চয় হবে। বুঝো না এই ব্যাপারটা?
দেখো এই যে বস্তুটা কলমটা, এটাকে আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে এইখানে নিলাম, কাজ করলাম কত, বল গুণন সরণ, বল হচ্ছে হাতের দ্বারা বল mg, সরণ হচ্ছে h। মনে রাখবো আমার হাতও কিন্তু mg পরিমাণে বলই দেয়, তাহলে mgh বল ইন্টু সরণ। এখন আমি যদি বস্তুটাকে ছেড়ে দেই, সে অটোমেটিক নেমে আসছে। অটোমেটিক নেমে আসছে মানে কি, সে কাজ করেছে, সে নিজে নিজে কাজ করেছে। মানে সে নিজে নিজে কাজ করলো কেমন, দেখো তো ভাই, এই বস্তুটারে আমি যখন টেবিলের উপরে রাখি এভাবে, ও কি নিজে নিজে নেমে যায়? নামে না। ওরে যখন আরও উচ্চতা উঠাইলাম, ছেড়ে দিলাম, সে নিজে নিজে নামলো, উঠাইলাম, ছেড়ে দিলাম, নিজে নিজে নামলো। এখন সে নিজে নিজে কেমনে নামলো? নিজে নিজে নামলো কেমনে? কারণ তার মধ্যে তুমি আগে থেকে একটা কাজ করে শক্তি ঢুকাই দিছো, বুঝছো? শক্তি একটা মানে হচ্ছে, কাজ হচ্ছে একটা ইনজেকশন। কাজ কি একটা ইনজেকশন, মানে কোনো কিছুর উপর যদি কাজ করো তার মানে বোঝাচ্ছে তুমি তার শক্তির ইনজেকশন দিতেছো, বুঝছো? কোনো কিছুর উপর যদি তুমি কাজ করো সে শক্তি পায়। এবার তুমি যদি কাজটা মানে হচ্ছে সরায় ফেলো, তাহলে ওই শক্তি খরচ করে সে আবার আগের জায়গায় ফিরে আসে। মানে মোট কথা কঠিন বুঝতে হবে না, খালি বুঝবা কাজ মানেই শক্তি, শক্তি মানেই কাজ। তো কোনো বস্তুর উপর কৃত কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমান, এটাকেই বলে কাজ শক্তি উপপাদ্য। দেখো জিনিসটা কেমনে বের করে। কাজ মানে কি, ডব্লু সমান বল ইন্টু সরণ। বল মানে কি, ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। ভর ইন্টু ত্বরণ মানে কি, ভি মাইনাস ইউ বাই টি। আর সরণ মানে কি, তোমাদের মনে আছে ছোটোবেলায় পড়ছো, ছোটোবেলায় না সরি গতি অধ্যায় পড়ছো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা মনে আছে? তাহলে এস সমান লিখতে পারবা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, লেখা যাবে? এই বাবুরা যাবে তো, বাবুরা বাবুরা যাবে। তাহলে এই এস এর ভ্যালুটা জাস্ট এখানে চুইং করে বসায় দাও। এস এর ভ্যালু হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, কি লেখা যাবে? যাবে। তাইলে ভাই আচ্ছা, এটার আর এ দিয়ে কাটতে হবে না, এটার এই রাখো, এই রাখো, দেখো তো এই এ আর এই এ সুইং সুইং কাটাকাটি। এবার এই এই যে নিচে 2 আছে, আমি কি এটার এইভাবে ফেন্সি স্টাইলে লিখতে পারি না? 1/2 একটু ফেন্সি স্টাইলে লিখলাম। নিচের 2কে 1/2 লেখা যায়, ইন্টু এম ভি স্কোয়ার মাইনাস 1/2 এম ইউ স্কোয়ার, এটাই লেখা যায়, কারণ এটার সাথে এটা গুণাকার আছে। এম যদি গুণ দেই, এম ভি স্কোয়ার বাই 2 মানে হাফ এম ভি স্কোয়ার মাইনাস এম ইউ স্কোয়ার বাই 2। দেখো তো এইটা মানে কি, এটা মানে শেষ গতিশক্তি, শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি, আদি গতিশক্তি, এটাকে বলে গতিশক্তি ভাই। হাফ এম ভি স্কোয়ারকে বলে গতিশক্তি। এটা উচ্চারণ করাটাও সহজ, হাফ এম ভি স্কোয়ার, 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 হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে শেষ গতিশক্তি, আর হাফ এম ইউ স্কোয়ার মানে আদি গতিশক্তি। এটা হচ্ছে আমার কৃতকাজ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো ফাইনালি? কৃতকাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান, এটারই বলে কাজ শক্তি উপপাদ্য। কৃতকাজ কি, সবাই আমার সাথে বলো, কৃতকাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান, এটাকেই বলে কাজ শক্তি উপপাদ্য, ওয়ার্ক এনার্জি থিওরাম। কৃতকাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান, কৃতকাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। বারবার বলো, কৃতকাজ ডব্লিউ সমান হবে বস্তুর গতিশক্তির পরিবর্তন। ভাইয়া তুমি একটা বস্তুকে যখন ঠেলা দাও, বস্তু কি গতিশীল হয় না? এই ভাই মিথ্যা কথা বলবা না কিন্তু। তুমি যখন একটা বস্তুকে, যে চেয়ারটা, চেয়ার, এই যে দেখো চেয়ার দেখা যায়, এই যে ঠেলা দিলাম, চেয়ার কিন্তু দৌড় দিচ্ছে, দেখো চেয়ারের মাথাটা কিন্তু দেখা যায়, এই যে দেখো ক্যামেরা তো নিচে নামানো, এই যে চেয়ারের মাথা দেখা যাচ্ছে, এই যে চেয়ারটাকে ধাক্কা দিলাম, চেয়ারটা দৌড় দিচ্ছে। তার মানে আমি কাজ করছি, ধাক্কা মেরে কাজ করছি, কাজ করার কারণে চেয়ারটা গতিশক্তির প্রাপ্ত হয়েছে। তাহলে কতটুকু কাজ করছি সেটা হবে চেয়ারের গতিশক্তির পরিবর্তনের সমান। কতটুকু কাজ করছি সেটা হবে চেয়ারের গতিশক্তির পরিবর্তনের সমান। বলো, তাহলে এটা মনে রাখবো, কাজ শক্তি উপপাদ্য। কৃতকাজই হবে শক্তির সমান। এটা শুধুমাত্র গতিশক্তি না, যে কোনো শক্তি। কাজ মানেই শক্তি, শক্তি মানেই কাজ, মনে থাকবে। কাজের একক জুল, শক্তির একক জুল। কাজ মানেই শক্তি, শক্তি মানেই কাজ। কোনো বস্তুর উপর যে পরিমাণ কাজ করব, ওই কাজটাই বস্তুর মধ্যে শক্তি হিসেবে ঢুকা বসা থাকে, বুঝলা? এবার যেহেতু চট্টগ্রাম বোর্ড এই যে সূত্র দিয়ে পারা যায় কিনা, এই সূত্র দিয়ে যদি আমি এটা করতাম, এটা আরও ইজিলি করা যেত। যদিও তোমার ভেঙে দেখাইছি, ভেঙে দেখানোটাও ভালো।
দেখো এখানে কি বলছে, 0 সেকেন্ড সময়ে বেগের মান 0, 1 সেকেন্ডে 5, 2 সেকেন্ডে 10, 3 সেকেন্ডে 15, 4 সেকেন্ডে 20। এটা গাড়ি বিভিন্ন সময়ের বেগ দেওয়া হলো, কৃতকাজ নির্ণয় করো। ভাইয়া এখানে যদি কৃতকাজ বের করতে বলে, মানে মোট কৃতকাজ এখান থেকে এখানে আসতে কৃতকাজ, তো তোমরা লিখবা আমরা জানি, আমরা কি জানি বাবা, আমরা জানি কৃতকাজ ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন। এখানে গাড়ির ভরটা যেহেতু দেয় নাই, ধরে নাও গাড়ির ভর হচ্ছে 200 কেজি, এটা ধরে নাও গাড়ির ভর হচ্ছে 200 কেজি, এটা ধরে নিলাম, ভর ছাড়া করা যাবে না। সুতরাং আমাদের কৃতকাজ হচ্ছে শেষ গতিশক্তি হাফ mv² মাইনাস আদি গতিশক্তি হাফ mu²। তাহলে হাফ m হচ্ছে 200, শেষ বেগ কত ভাই, শেষ বেগ 20, মাইনাস হাফ m হচ্ছে 200, সে আদি বেগ কত 0, 0² মানে পুরোটাই 0, 100 ইন্টু 400, 20 20 400, তাহলে এটা হবে 4 দিয়ে 4টা 0 জুল। এই হচ্ছে এখানে কৃতকাজ যদি ভর দেওয়া থাকে। ওকে, ভর না দেওয়া থাকলে ভরের জায়গায় এম বসাবা। ওকে, ইকে সমান ইপি এগুলো পরে পড়াবো, এখন ইকে ইপিতে আসি নাই ভাইয়া, এখন আমরা কাজের টপিকেই আছি। সে হচ্ছে আমাদের কাজ, এটা জাস্ট এক্সট্রা থিওরিটা পড়ে রাখলাম। কাজ শক্তি উপপাদ্য, কাজ শক্তি উপপাদ্য কি বলে, কৃতকাজ হবে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ হবে গতিশক্তির পরিবর্তনের সমান। ওকে, সে হচ্ছে আমাদের সুন্দর একটা প্রবলেম গেল। এর পরের প্রবলেমে যাই, আমাদের কাজ শেষ, এবার আসি শক্তিতে। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, শক্তি টপিকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা 100 স্টার বলা যেতে পারে এই অধ্যায়ে। এখানে শক্তির টপিকটা কি দেখো, কি বলছে এখানে দেখো, এখানে আমরা দেখতেছি একটা বাচ্চা লাফাইতেছে, এটা তুমি লাফ দিচ্ছ নিচের দিকে, দেখো চাপ দিচ্ছ, এটা কি একটা রাবারের মতো পর্দা, তো রাবারের পর্দায় যখন তুমি নিচে দিয়ে ধাক্কা মারবা তখন রাবারের পর্দার ভিতরে একটা এনার্জি সঞ্চয় হবে। রাবারের পর্দাটা ভস্কায় যাবে না কিছুটা, ভস্কানো মানে কি, রাবারের পর্দা একটু প্রসারিত হবে, তার ভিতরে কিছু এনার্জি সঞ্চয় হবে, সেই এনার্জিটারে বলে বিভব শক্তি। এবার যখন যে ধাক্কা মেরে যখন ছেড়ে দিলা তখন রাবারের সেই বিভব শক্তিটা তোমার এইভাবে ধাক্কা মারবে, সেই বিভব শক্তিটা হয়ে যাবে গতিশক্তি। এফ বাহির করা যাবে, ইয়েস। ওকে, সো চলো এবার শক্তি কাকে বলে, কি কি সবই আমরা দেখব, শক্তি রূপান্তর সব কিছু এখানে দেখব, ঠিক আছে। তাহলে শক্তি কাকে বলে একটু লিখো, শক্তি কাকে বলে। মোট কথা প্রথমত বইয়ের বাইরে যেটা বুঝবা এটা হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃতকাজই হচ্ছে শক্তি। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ ইজ ইকুয়াল টু বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি, বস্তুর মধ্যে সঞ্চিত শক্তির সমান। তার মানে যে পরিমাণ কাজ করব ওইটাই কিন্তু শক্তি রূপে বস্তুর ভিতরে থাকবে, ওটা গতিশক্তি রূপে থাকতে পারে, ওইটা বিভব শক্তি রূপে থাকতে পারে, মানে যে পরিমাণ কাজ করবা ওইটাই কিন্তু বস্তুর ভিতরে সঞ্চিত শক্তি। এই লাইনটা আগে ঠাড়া মুখস্থ করো, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। ওকে, ভেরি ইম্পর্টেন্ট লাইন। এবার আসি শক্তি কাকে বলে, দেখো কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আমি যখন তোমাদের মতো ছিলাম তখন আমি খালি এই সংজ্ঞাটা মুখস্থ করতাম, ফিল করতাম না, তোমরা এবার ফিল করবা। দেখো কাজ করার সামর্থ্য বলতে কি, আমি একটু আগেই বলছি কোনো বস্তুর উপর যদি আমরা কাজ করি, এই যে এইটা দেখো, এই যে কলমটা কিন্তু এখন কিছু নড়াচড়া করতেছে না, বাট এটার মধ্যে যদি আমি কাজ করি, যে এইভাবে কাজ করে এখানে তুললাম ছেড়ে দিলাম, সে অটোমেটিক নিচে নেমে যাবে।
তাহলে সে যে অটোমেটিক নিচে নামলো, সে একটা কাজ করার, সে নিজে কাজ করলো না। এই নিজে কাজ করা যে সামর্থ্য অর্জন করছে, এই সামর্থ্যটাকেই বলে শক্তি। অ্যাকচুয়ালি নিজে কাজ করার সামর্থ্য কেমনে অর্জন করছে? আমি ওর মধ্যে কাজ করছি দেখা ওর মধ্যে শক্তি স্টোর হয়েছে, যত উপর উঠাবো ওর মধ্যে তত শক্তি স্টোর হবে, এবার ছেড়ে দিলে সেই শক্তি খরচ করে আবার আগের জায়গায় ফিরে আসলো। তাহলে এই যে কাজ করা যে সামর্থ্যটা অর্জন করলো, কেন? কারণ তার মধ্যে শক্তি স্টোর হয়েছে। তাহলে এই যে কাজ করার সামর্থ্যকেই আমরা বলছি শক্তি। ওকে, সংজ্ঞা মনে রাখবা। শক্তির মাত্রা ও একক। দেখো, শক্তির একক হচ্ছে জুল, কাজের এককের সমান, মানে নিউটন মিটার, মানে ওয়াট সেকেন্ড। এগুলো প্রত্যেকটাই কিন্তু শক্তির একক, ওয়াট সেকেন্ড। হ্যাঁ, পরীক্ষায় আসলে যেন পারো, সব লিখে দিচ্ছি। জুল মানে শক্তি মানে কাজ, নিউটন মিটার মানে শক্তি মানে কাজ, ওয়াট সেকেন্ড মানেও শক্তি মানেই কাজ। এটা মাত্রা কি হবে? মাত্রা, এটার মাত্রা হচ্ছে কাজের মাত্রার সমান। মাত্রা হবে কাজের মাত্রা মতো, ml² T−2। এবার আমরা পড়ব শক্তির বিভিন্ন ধরনের প্রকারভেদ। ভাইয়া, আমরা মূলত দুই ধরনের শক্তি নিয়ে এখানে বেশি আলোচনা করি। ভাইয়া, আমাদের মনে রাখতে হবে, আমরা আশেপাশে যা শক্তির রূপান্তর করি সকল শক্তি কিন্তু যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মানে কি যন্ত্র দ্বারা শক্তি না। আমাদের আশেপাশে যত শক্তি আছে সবই কিন্তু যান্ত্রিক শক্তি। কি শক্তি? যান্ত্রিক শক্তি, যন্ত্র দ্বারা শক্তি না। ব্যাপারটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক মানে যে যন্ত্র দিয়ে সৃষ্টি হতে হবে ব্যাপারটা এমন না। হাতে ঘুষতেছি, এটাও কিন্তু যান্ত্রিক শক্তি। ফ্যান ঘুরতেছে, যান্ত্রিক শক্তি। কারো ঘুষি মারলো, এটাও কিন্তু যান্ত্রিক শক্তি। তো এই যে যান্ত্রিক শক্তি হচ্ছে দুই প্রকারের, মনে রাখবা। এই যান্ত্রিক শক্তিকে আমরা মোট শক্তি বলি আর কি। দুই প্রকার, এটা হচ্ছে বিভব শক্তি, আর একটা হলো গতি শক্তি। তাহলে আমরা কি বলবো? যান্ত্রিক শক্তি কয় প্রকার? দুই প্রকার। কি কি? বিভব শক্তি আর গতি শক্তি। এখন এই বিভব শক্তি বা গতি শক্তি কাকে বলে এগুলো ফিল করতে হবে। খালি আমি পড়াইলাম পড়ে গেলাম ব্যাপারটা এমন না, ফিল করবা। এই যে বিভব শক্তি বা এই যে গতি শক্তি কাকে বলে? বিভব শক্তি বা এই গতি শক্তি কাকে বলে? দেখো, চলো সংজ্ঞা লিখি। আমাদের আশেপাশে আমরা যা দেখি সবই যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি দুই ধরনের হয়, গতি শক্তি আর বিভব শক্তি। গতি শক্তি আর বিভব শক্তির যোগফলকে যান্ত্রিক শক্তি বলে। এগুলো কিন্তু এক একটা সংজ্ঞা। যদি বলে যান্ত্রিক শক্তি কাকে বলে, তাহলে কোনো বস্তুতে মোট গতিশক্তি ও বিভব শক্তির যে সমষ্টি, এটাকেই বলা হয় যান্ত্রিক শক্তি। এবার এই বিভব শক্তি কি, গতি শক্তি কি? খুব গুরুত্বপূর্ণ, লিখো। বিভব শক্তি, বিভব শক্তি, বিভব শক্তি কাকে বলে? বিভব শক্তি কাকে বলে? দেখো, সবাই আমার সাথে সংজ্ঞাটা লিখবা। কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে, অবস্থানের পরিবর্তনের কারণে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন ঘটাও, তাহলে তা কাজ করার যে সামর্থ্য অর্জন করে, কেন অর্জন করলো? অবস্থানের পরিবর্তন ঘটানোর কারণে, তাই না? তাকে বিভব শক্তি বলে। তাকে একদম সলিড সংজ্ঞা, ওকে? পরীক্ষার খাতায় লিখে আসবা, একদম 100 পেয়ে যাবে। তাকে বিভব শক্তি বলে। কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন, অবস্থান মানে তো বুঝো, বস্তু এখন যে অবস্থায় আছে আমরা সেই অবস্থায় না, তার অবস্থানটা আমরা চেঞ্জ করব। ধরো বস্তু আছে টেবিলের উপর, আমি তাকে নিয়ে যাব পাহাড়ের উপর, তাহলে অবস্থানের পরিবর্তন ঘটাইলাম। এর ফলে বস্তু যে কাজ করার সামর্থ্যটা অর্জন করলো, ওইটাকে বলবো বিভব শক্তি। তাহলে বিভব শক্তি মানে হচ্ছে অবস্থানের কারণে যে শক্তি, অবস্থানের কারণে। ভাইয়া দেখো, তোমার সামনে বাসায় একটা পুকুর আছে, এই পুকুরের পানি শান্তশিষ্ট। এবার এই পুকুরের পানিটাকে গামলায় কইরা আমি যদি ছাদেরতে ছেড়ে দেই, এই পুকুরের পানিটাই ধপাস করে তোমার মাথায় পড়বে। তাহলে ভাই, পুকুরের পানির অবস্থানের পরিবর্তনের কারণে পানিটা কিন্তু ধপাস করে তোমার মাথায় পড়লো, ও মা, মাথায় ব্যথা পাইছো। তাহলে এই যে পানিটা যে কাজ করার সামর্থ্য অর্জন করলো, কার কারণে? অবস্থানের পরিবর্তন, অবস্থানের পরিবর্তনের কারণে। এটাকে বলবো আমরা বিভব শক্তি। এরপরে
যেমন ধরো একটা স্প্রিং, এই যে মনে করো স্প্রিংটা এভাবে শান্তশিষ্ট নির্বিশিষ্ট, কোনো ভেজাল নাই, নিরপেক্ষ স্প্রিং। এখন এই শান্তশিষ্ট নির্বিশিষ্ট স্প্রিংটারে তুমি কি করলা, দুষ্টুমি করে দিলা এক টান, এই যে এরকম একটা টান দিলা, এটুকু প্রসারণ করলে। এবার ভাইয়া বলো তো, তুমি যদি এই স্প্রিংটার এবার ছেড়ে দাও, এখান থেকে ছেড়ে দাও, এই যে এবার এই দেখো এভাবে ছিল, শান্ত ছিল, ও এরপর যখন টেনে যদি এবার ছেড়ে দাও, ও কিন্তু টুকুস করে এমন করে, এই যে এরকম লাফাইতে লাফাইতে এখানে থামবে। তাহলে ভাই ও ছিল শান্ত, ও কোনো লাফালাফি করতো না, ওরে তুমি একটু টেনে ছেড়ে দিছো, তাহলে এই যে অবস্থানের পরিবর্তন করছো, করার কারণে ও যে কাজ করলে যে লাফাই জাম্পিং ঝাপাং শুরু করছে, এটা তো একটা কাজ করছে, এই যে সামর্থ্যটা অর্জন করছে কি কারণে, ওর অবস্থানের চেঞ্জ করার কারণে। তাহলে এই যে অবস্থানের পরিবর্তনে যে ওর মধ্যে শক্তি, ওটারে বলবো বিভব শক্তি, বুঝলা? এবার এই আমার সেই কলম, আমার সেই অবুঝ কলম, এই কলমটাকে নিয়ে আমি এখান থেকে, যে হাতের মধ্যে ও শান্তশিষ্ট আছে, ওরে আমি নিয়ে গেলাম এইখানে, এবার ছেড়ে দিলাম, আই হায় ও আরও নিচে পড়ে গেছে, মানে এখানে নেওয়ার কারণে সে যে ধপাস করে পড়লো, কাজ করার সামর্থ্য অর্জন করলো, এই শক্তিটাকেই বলবো আমরা বিভব শক্তি। ওকে, তাহলে অবস্থানের পরিবর্তন করলে বস্তুর মধ্যে যে সামর্থ্য অর্জন হয় সেটা বলে বিভব শক্তি। এবার গতিশক্তি লিখো, গতি শক্তি, গতিশক্তি। দেখো ভাইয়া, গতিশক্তি কাকে বলে, এই যে দেখি চলো, হ্যাঁ, গতির কারণে কোনো বস্তু গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে, কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। তাকে কি বলে, গতিশক্তি। মানে দেখো ভাই, একটা ট্রাক থেমে আছে, তাই না? ট্রাক থেমে আছে, কোনো সমস্যা নাই, তো ট্রাকটারে যদি তুমি গতিশীল করে দাও, ওই ট্রাক সামনে যা কিছু আছে সব ভাইঙ্গা নিয়ে যাবে, হ্যাঁ, সব ভেঙে টেঙে নিয়ে যাবে। তো গতির কারণে কাজ করার সামর্থ্য অর্জন করছে এই ট্রাকটা, সেটা হবে গতিশক্তি। গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করেছে সেই কাজটাকে আমরা বলবো গতি শক্তি, গতির কারণে যে করে। আর এই গতিশক্তির সূত্রটা একটু সবাই লিখে নাও সাথে সাথে। কোনো বস্তুর ভর যদি হয় m, তাহলে গতিশক্তি হবে হাফ mv স্কোয়ার। একদমই সহজ, গতিশক্তি কি হাফ mv স্কোয়ার। তার মানে আমরা দেখতে পাচ্ছি গতিশক্তি যে কাইনেটিক এনার্জি, ইংলিশে বলে কাইনেটিক এনার্জি, ভর। দেখো কাইনেটিক এনার্জি বস্তুর ভরের সমানুপাতিক, তাহলে যত বেশি ভর তার গতিশক্তি কিন্তু তত বেশি। এমসিকিউ আসবে, একটা ট্রাকের গতিশক্তি বেশি হবে না একটা পিঁপড়ার গতিশক্তি বেশি হবে? ভাইয়া অবশ্যই একটি ট্রাকের গতিশক্তি বেশি হবে, কারণ ট্রাকের ভর এত বড়। শুধু গতিশক্তি ভরের উপর না, বেগের উপরও নির্ভর করে। দেখতে পাচ্ছি গতিশক্তি হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক, এটা এমসিকিউতে আসবেই, মিস নাই। গতিশক্তি হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। তাহলে কোনো বস্তুর বেগ যদি দ্বিগুণ করো, বেগ দ্বিগুণ করলে গতিশক্তি হবে 2 স্কোয়ার। এই যে ভি স্কোয়ার না, 2 স্কোয়ার। বেগ দ্বিগুণ করলে গতিশক্তি হবে 4 গুণ। বেগ যদি 3 গুণ করো গতিশক্তি হবে 3 স্কোয়ার, মানে 9 গুণ। বেগ যদি 5 গুণ করো গতিশক্তি হবে 5 স্কোয়ার, মানে 25 গুণ। বেগ যদি বেশি না, মাত্র 10 গুণ করো, গতিশক্তি হবে 10 স্কোয়ার, মানে 100 গুণ। ভাইয়া ভাবা যায়? তার মানে বেগ একটু বাড়াইলে গতিশক্তি স্কোয়ার হারে বাড়বে, স্কোয়ার একদম সেই, বুঝছো? তাহলে এগুলো জানতে হবে, গতিশক্তির সূত্রটা অবশ্যই জানতে হবে। আর বিভব শক্তির অনেকগুলো সূত্র আছে। বিভব শক্তিকে আমরা ইপি দিয়ে লিখবো। ইপি মানে পটেনশিয়াল এনার্জি। এই যে ইপি সূত্র হচ্ছে কোনো বস্তুকে যদি এইচ উচ্চতায় নিয়ে যাও, দেখো কোনো বস্তুকে যদি এখান থেকে, সাপোজ ভূমি, এটা মনে করো ভূমি, এই ভূমি থেকে এম ভরের বস্তুকে তুমি যদি এই যে এখানে নিয়ে আসো, এই যে এইচ উচ্চতায় অবস্থানের পরিবর্তন করছো না, এবার ছেড়ে দিলে ও কি অটোমেটিক নিচে পড়বে না? পড়বে।
তাহলে এইচ উচ্চতায় নিয়ে গেলে বিভব শক্তি mgh, বিভব শক্তি কি হয় mgh। আর এই যে স্প্রিংকে এক্স পরিমাণ প্রসারণ বা এক্স পরিমাণ যদি সংকোচন করে, যেটাকে চেপে ধরেও যদি সংকোচন করো, এই যে এক্স পরিমাণ সংকোচন, এক্স পরিমাণ প্রসারণ বা এক্স পরিমাণ সংকোচনে স্প্রিং এর বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। সূত্র দুইটা একটু মুখস্থ রাখবো, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে কি কি সূত্র শিখলাম? তিনটা সূত্র। একটা হচ্ছে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাফ এম ভি স্কোয়ার। এবার বিভব শক্তি, স্প্রিংকে যদি এক্স পরিমাণ টানো বা এক্স পরিমাণ ধাক্কা মেরে ছোট করো, স্প্রিং এর বিভব শক্তি হবে হাফ কে এক্স স্কোয়ার। কোনটা কি আমি বুঝাবো, প্যারা খাও না, আপাতত ঠাডা মুখস্থ করো, হাফ কে এক্স স্কোয়ার। আমি যদি তোমার কখনো বলি স্প্রিং এর বিভব শক্তি, তুমি যদি এমজিএস বলছো তাহলে কিন্তু একদম খবর করে ফেলবো। স্প্রিং এর বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার, স্প্রিং এর বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার, স্প্রিং এর বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার। এরপরে কোনো বস্তুকে যদি এইচ উচ্চতায় উঠানো হয়, যেমন এই কলমটাকে যদি এইচ উচ্চতায় উঠাই, এক বালতি পানি যদি এইচ উচ্চতায় উঠাই, এই চেয়ারটাকে, এই যে চেয়ারটাকে দইরা, এই দেখো এই চেয়ারটাকে দইরা যদি আমি এইচ উচ্চতায় উঠাই, ওরে বাপরে বাবা, ছেড়ে ধাম করে পড়বে, ওরে বাবা রে বাবা। তাহলে কোনো বস্তুকে ধরে যদি এইচ উচ্চতায় উঠাই তাহলে বিভব শক্তি mgh, মনে থাকে জানো। তাহলে শক্তির তিনটা ইকুয়েশন বললাম, একটা হচ্ছে কোনো বস্তুকে যদি আমরা এইচ উচ্চতায় উঠাই শক্তি হবে mgh, আর শক্তি মানেই কাজ। তাহলে এইচ উচ্চতায় উঠাতে কাজ কত? mgh। আবার দেখো, আমি বারবার বলছি না কাজ মানেই শক্তি, শক্তি মানেই কাজ। এবার আমি যদি বলি এইচ উচ্চতায় উঠাতে কাজ কত, তুমি বলবা mgh। এবার আমি যদি বলি কোনো একটা স্প্রিংকে এক্স পরিমাণ প্রসারণ করলাম, কাজ কত, তুমি অবশ্যই বলবা হাফ কে এক্স স্কোয়ার, কারণ এটাই কাজ, এটাই শক্তি। আবার বললাম কোনো একটা বস্তুকে ভিবেগে গতিশীল করলাম, কাজ কত, তুমি বলবা হাফ এম ভি স্কোয়ার, কারণ এটাই কাজ, এটাই শক্তি। ওকে, সো এই হচ্ছে আমাদের তিনটি সূত্র। এরপরে যাই, দেখো আমাদের একটা অঙ্ক দিয়েছে, দেখা যাক এই অঙ্ক পারা যায় কিনা। এরপর সূত্র নিয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করব, কারণ এই টপিকটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া। রেডি? তো এখানে বলছে 10 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর, প্রশ্নটা পড়ি, বস্তুর ভর কত কেজি? 10 কেজি, স্থির মানে আদিবেগ 0, এগুলো থেকে ইনফরমেশন বুঝতে হবে। কিন্তু 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, বস্তুর গতিশক্তি কত? ভাইয়া বস্তুর গতিশক্তি, 1 নম্বর প্রশ্নটা আমি আগে করে ফেলি। দেখো 1 নম্বর প্রশ্ন করার আগে দেখো তো কী কী দিছে। এটা হচ্ছে ভর, এটা হচ্ছে আদিবেগ 0, এটা হচ্ছে সময় t, এটা হচ্ছে বল 10 নিউটন। বস্তুর গতিশক্তি কত? প্রথমে এই কাহিনীর জন্য বস্তুর গতিশক্তি কত, তো আমি আমার সাদা মনে কাদা না নিয়ে আমি সুন্দর করে গতিশক্তির সূত্রটা লিখব। এই যে বস্তুর গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো কোথাও কিন্তু বেগ দেওয়া নাই ভাইয়া, ভর দেওয়া আছে কিন্তু বেগ দেওয়া নাই। আচ্ছা বেগ না দেওয়া থাকলে কী হচ্ছে? আমরা বেগের সূত্র জানি না, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, জানি তো নাকি? ইউ স্কোয়ার, ও আচ্ছা আচ্ছা, দেখো এখানে যেহেতু এস দেওয়া নাই তাহলে আমরা ইউ স্কোয়ার প্লাস 2as বসাতে পারবো না। দেখো টি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, তাহলে আমরা এটা জানি না ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্র তো জানি না। তাহলে ইউ 0, তাহলে ভি স্কোয়ার সমান এটি, সরি ভি সমান এটি, ইউ তো 0। আর এ কত ভাইয়া? এখানে এও তো দেওয়া নাই, এ কিন্তু দেওয়া আছে। এ মানে কত বলো তো দেখি? এ মানে, ও সরি সরি সরি, হ্যাঁ, এ মানে বল বাই ভর। দেখো এখানে বল দেওয়া আছে 10 নিউটন, ভর দেওয়া আছে 10 কেজি। আচ্ছা তুমি কিচ্ছু বুঝতেছো না, সমস্যা নেই, এইদিকে থাকো, এখানে এইভাবে রাফ করবা। দেখো এই পাশে আমরা একটু কাটাকাটি করব সব কিছু। দেখো কি বলছে, তাহলে আমার হাফ এম দেওয়া আছে, ভি দেওয়া নেই। এখন ভি এর সূত্র কি কি আসবে তোমার মাথায়? তোমার মাথায় ভি এর সূত্র আসবে ইউ প্লাস এটি, ইউ স্কোয়ার প্লাস 2as, বাট দেখো এখানে এস দেওয়া নাই, তাহলে প্রথম সূত্রটা ইউজ করবা, ইউ প্লাস এটি। এখন দেখো তুমি লিখলা ভি সমান ইউ প্লাস এ টি, ইউ তো 0, তো এ তো দেওয়া নাই ভাইয়া, এ দেওয়া নাই, কে বলছে? বল আর ভর দেওয়া আছে না, দেখো তো ভালো মতো, বল এবং ভর দেওয়া আছে, তাহলে এই যে এই এর জায়গায় লিখতে পারবো বল বাই ভর ইন্টু ত্বরণ। কারণ তোমরা জানো এফ ইকুয়াল এম এ, এফ ইকুয়াল এম এ,
তাহলে A ইজ ইকুয়াল টু F/m। আচ্ছা, তো এ হচ্ছে F ইকুয়াল ma। আমি যখন ইপি পড়াবো তখন সেটা নিয়ে বলবো। একজন বলছে ভাইয়া ইপি এর দূরত্বটা কি নিচ থেকে না মাপে না উপর থেকে? অবশ্যই নিচ থেকে, যেখান থেকে উঠাচ্ছ ওইখান থেকেই মাপে। এটা নিয়ে পড়াবো, প্যারা নাই, চিল, আস্তে আস্তে। আচ্ছা, F ইকুয়াল ma, a সমান F/m। এবার সব দেওয়া আছে দেখো। এফ এর ভ্যালু 10, বস্তুর ভর 10, টাইমের ভ্যালু কত সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে 10 10 কাটা, তাহলে এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভি। তাহলে হাফ এম ভি স্কোয়ার। ভি হচ্ছে এই যে হাফ এম ভি স্কোয়ার। মান বসাও, এম কত? এম হচ্ছে 10, ভি হচ্ছে 10 স্কোয়ার। তাহলে কত আসতেছে? 100/2 মানে 50। 50 ইন্টু 10 মানে হচ্ছে 500 জুল। এটা তো বইয়ের অঙ্ক শেষ, 1 নম্বর অঙ্ক শেষ। এবার 2 নম্বর অঙ্ক। এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব, চলো। 2, এই যে 2 বলছে 20 সেকেন্ড পর গতিশক্তি কত? ভাইয়া তাহলে 20 সেকেন্ড পর বেগ বের করতে হবে। দেখো এখানে 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এখান থেকে দেখো বস্তুর বেগ ছিল 0, এখান থেকে বল প্রয়োগ করতে 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 এখানে একটা বেগ প্রাপ্ত হয়েছে। সেটা কত? সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ওই যে বের করছি। এটা কত সেকেন্ড পর বেগ? 10 সেকেন্ড পর। আমাদেরকে বলছে 20 সেকেন্ড পর গতিশক্তি, তাহলে 20 সেকেন্ড পর বেগ কত? ভাই এখানে আইসা কোনো বল প্রয়োগ করছো? আর 10 সেকেন্ড পর এখানে কোনো বল প্রয়োগ করেছো? না, করেনি। তাহলে বুঝতে হবে বল প্রয়োগ না হলে এই বেগ নিয়েই সে সমবেগে চলতে থাকবে। তাহলে এখানে আরও 10 সেকেন্ড পর তার বেগ কত থাকবে? এই 10ই থাকবে। কোনো বল যদি প্রয়োগ না হয়, নিউটনের প্রথম সূত্র, কোনো বল প্রয়োগ না হলে মানে বাহ্যিক বল শূন্য হলে স্থির বস্তু স্থির আর গতিশীল বস্তু একই বেগে গতিশীল হবে। তাহলে দেখো তো, এটার বেগ ছিল 10 সেকেন্ড পর বেগ থাকবে আরও 10। তাহলে টোটাল 20 সেকেন্ড পর বেগ কতই আছে? 10ই আছে ভাই। তাহলে 20 সেকেন্ড পরের গতিশক্তি কত হবে? এই যে ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। হাফ এম কত? 10। এবং 20 সেকেন্ড পর বেগ কত? 10ই তো থাকবে নাকি? ব্যাপারটা বুঝো যারা বুঝতেছো না। 10 সেকেন্ড পর আমি বল এই পর্যন্ত এনে বল প্রয়োগ করা ছেড়ে দিছি। তাহলে বল যেহেতু প্রয়োগ করা ছেড়ে দিছি তার বেগ কিন্তু আর বাড়বে না, কারণ বল প্রয়োগ করলে ত্বরণ হয়, ত্বরণ হলে বেগ বাড়ে, তাই না? তাহলে এখানে যখন আমি বল প্রয়োগ করা ছেড়ে দিছি সে এই বেগেই বাকিটা পথ যাবে। তাহলে এখানে সময় চলে যাক, তার বেগ কিন্তু চেঞ্জ হয় না। তাহলে 20 সেকেন্ড পরও তার বেগ কত আছে? 10ই আছে। তাহলে 20 সেকেন্ড পর তার গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার মানে সেমই হবে, 500 জুলই হবে। 20 সেকেন্ড পরের কাহিনী শেষ। এবার পরের প্রশ্নে যাই। ওকে, পরেরটা হচ্ছে 3 নাম্বার মানে সি। দেখো এবার কি বলছে, যদি পুরা 20 সেকেন্ড বল প্রয়োগ করা হয় তাহলে গতিশক্তি কত? ভাইয়া আমি যদি এখানে বল প্রয়োগ করা না থামাইতাম তাহলে কিন্তু বেগ আরও বাড়তো, তাই না? দেখো আমি এখানে যদি বল প্রয়োগ করা না থামাতাম, বল দিতে আসে, তাহলে বেগ কিন্তু বাড়তো। তাহলে এখানে বেগ অন্যরকম হইতো। বেগ কত হইতো? দেখো ভাই, আমাদের যদি পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করি তাহলে 20 সেকেন্ড পরের বেগ কত হবে? 20 সেকেন্ড পর বেগটা আমার জানতে হবে। ভি ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে ভি ইজ ইকুয়াল টু কি সূত্র? কি ইউ প্লাস এটি। ইউ তো শূন্য, আদিবেগ তো শূন্য, এই যে এখানে আদিবেগ শূন্য। এ হচ্ছে বল বাই ভর আর টি হচ্ছে 20 সেকেন্ড। বল বাই ভর কত? ওই যে 10/10। বলও 10, ভরও 10। তাহলে F/m মানে 10/10। জাস্ট সময়ের মান কত সেকেন্ড? 20 সেকেন্ড। তাহলে বেগের ভ্যালু হইতো 20 মিটার পার সেকেন্ড। এই যে 10 10 কাটা, বেগের মান হইতো কত? 20। তাহলে 20 সেকেন্ড পুরোটা বল প্রয়োগ করলে এখানে বেগ হইতো 20, এখানে বেগ হইতো কত? 20। সেক্ষেত্রে গতিশক্তি কত হইতো? সেক্ষেত্রে গতিশক্তির সূত্র হইতো হাফ এম ভি স্কোয়ার। হাফ এম হচ্ছে 10, ভি হইতো 20 স্কোয়ার, 5 ইন্টু 400, 2000 হইতো। এটা হইতো 2000 জুল। বুঝলা? বুঝছো ভাই? বল প্রয়োগ করা যদি অফ না করি, যে এখানে এসেও যদি বল প্রয়োগ করতে থাকি
তাহলে আরও সময় জুড়ে বল প্রয়োগ হবে। যত সময় জুড়ে বল প্রয়োগ হবে তত ত্বরণ হবে, ত্বরণ থাকবে, ত্বরণ থাকলে বেগ বাড়তে থাকবে। তো ত্বরণ এটাই থাকবে, ত্বরণ থাকা মানেই বেগ বাড়বে। তাহলে বেগ বাড়তে বাড়তে বেগ হয়ে গেল 20, 20 বেগ হলে গতিশক্তি হবে 1/2 m/v²। শেষ। এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের একটা অঙ্ক, সহজ অঙ্ক। পারবো পারবো, সহজ। এরপরে দেখো বিভব শক্তি। এই যে বিভব শক্তি নিয়ে এখন আমি ডিটেলস আলোচনা করব। সো সবাই মন দিয়ে দেখবা বিভব শক্তিটা আসলে কি। ভাইয়া আমি বিভব শক্তি কাকে বলে সেটা একবার লিখেছি, যে বস্তুর অবস্থানের পরিবর্তন করলে কাজ করার যেই সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, ইপি। খেয়াল করো, এই বলটাকে ধরে আমি ভূমি থেকে, এই যে ভূমি থেকে, বিভব শক্তির বেলা অলওয়েজ ভূমি থেকে মেজার করবা। এইচ, এইচ মানে সরণ, সরণটা ভূমি থেকে মেজার করবা। সরণটা কোত্থেকে মেজার করবা? ভূমি থেকে। তাহলে দেখো তো এই বস্তুটাকে আমরা ভূমি থেকে যে এই উচ্চতায় নিয়ে গেছি, এই উচ্চতার হচ্ছে এইচ। ভূমি থেকে কত উচ্চতা? এইচ। তাহলে এই উচ্চতায় নেওয়ার কারণে এই বলের মধ্যে যেই শক্তি জমা হয়েছে সেটাই হচ্ছে বিভব শক্তি। এইচ উচ্চতায় উঠালে এখানে বিভব শক্তি হবে বলের ভর ইন্টু জি ইন্টু এইচ, mgh। মানে বিভব শক্তির সূত্র হচ্ছে ওজন ইন্টু উচ্চতা, ওজন ইন্টু উচ্চতা, ওজন ইন্টু উচ্চতা। বলটা যদি পড়তে 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 এখানে আসে, সাপোজ বলটা পড়তে পড়তে এখানে যখন আসবে তখন এর মধ্যে বিভব শক্তি কত হবে? দেখো ভাইয়া, বিভব শক্তি হবে ইপি প্রাইম, সেক্ষেত্রে হবে এমজি ইন্টু, খেয়াল করবা বারবার, এইচ হবে ভূমি থেকে কত উচ্চতা আছে, বারবার বলছি এইচটা হচ্ছে বিভব শক্তি মাপার সময়, বিভব শক্তি পরিমাপের সময় এইচ হবে ভূমি থেকে কত উচ্চতা আছে, ভূমি থেকে কত উচ্চতা আছে, ভূমি থেকে কত উচ্চতা আছে। এই যে দেখো ভূমি থেকে কিন্তু এই উচ্চতা আছে, তো এটা ধরো স্মল এইচ, তখন স্মল এইচ। আবার দেখো বলটা পড়তে 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 যখন এখানে আসবে, একদম ভূমিতে আসবে, তখন এখানে বিভব শক্তি কত হবে? দেখো এমজি থাকলো, ভূমি থেকে কত উচ্চতা আছে? 0, তখন এমজি ইন্টু 0 বিভব শক্তি। কিন্তু বলটা যখন এখানে পড়বে তখন অনেক বেগে পড়বে না ভাইয়া? হ্যাঁ, বলটা যখন এখানে পড়বে তখন অনেক বেগে পড়বে, অনেক বেগে আঘাত করবে, নাকি স্লোলি পড়ে? বল যখন ছাদ থেকে পড়ে অনেক বেগে আঘাত পড়ে না? যত নিচে পড়ে তত বেশি বেগ বাড়ে। তার মানে বুঝতে হবে এই বিভব শক্তিটাই কমতে 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 এটাতে গতিশক্তির সঞ্চার হচ্ছে। কি হচ্ছে? এই বিভব শক্তি কমছে। দেখো ওর হাতে যখন ছিল তখন এটার বেগ কিন্তু 0 ছিল, তো এটা যতই পড়বে অভিকর্ষ ত্বরণের কারণে ওর বেগ বাড়বে। অভিকর্ষ, আমরা যদি 100 তলা বিল্ডিংয়ের উপর থেকে লাফ দেই তাহলে বুঝবা যে একটু পর পর বেগ বাড়বে। তোমার বেগ সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়বে। বুঝতে পারতেছো? অনেক, মানে তুমি যদি একটা বিমান থেকে লাফ দাও ভাই, তুমি মাটিতে পড়ার সময় নাই হয়ে যাবে, একদম বিশ্লিষ্ট হয়ে যাবে, মাংস পিণ্ড থ্যাতলা যাবে। কারণ হচ্ছে তোমার বেগ 1 সেকেন্ডে 9.8 করে বাড়বে। ভাবা যায়? 1 সেকেন্ডে 9.8 মিটার করে তুমি যাবা, 1 সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে তোমার বেগ বাড়বে। মানে তোমার বেগ একটা বুলেটের বেগের সমান হবে যদি অনেক উঁচু থেকে লাফ মারো। বেগ বাড়তেই থাকবে, কারণ অভিকর্ষ ত্বরণের কাজ কি হবে? ত্বরণের কাজ হচ্ছে অ্যাক্সিলারেট করা, তোমার বেগ বাড়ানো। তুমি যতক্ষণ হাওয়ার মধ্যে থাকবে ততক্ষণ তোমার বেগ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এরকম ফার্স্টে এই বেগ দিয়ে শুরু করলে এরপর চোখেই দেখবা না যদি পড়তেই থাকো। তাহলে ওর সমস্ত শক্তি ছিল mgh। যখন এখান থেকে পড়ে তার বেগ বাড়তে থাকে, বেগ বাড়তে থাকে, কিন্তু উচ্চতা কমার কারণে বিভব শক্তি কমতে থাকবে। তাহলে মোট কথা আমি যদি সহজে বলি, যতই পড়বে বিভব শক্তি কমবে, গতিশক্তি বাড়বে। বিভব, আমার সাথে বলো, বিভব শক্তি কমবে, গতিশক্তি বাড়বে। তো বিভব শক্তি কমতে কমতে আর গতিশক্তি বাড়তে বাড়তে ভূমিতে যখন টাচ করবে বিভব শক্তি 0, কিন্তু এখানে সমস্ত শক্তি হয়ে যাবে গতিশক্তি। এখানে সমস্ত শক্তি কেমন শক্তি? সমস্ত শক্তি, একটু লিখে ফেলি, সমস্ত শক্তি গতিশক্তি, ইকে। তাহলে শক্তি রূপান্তরটা বুঝছো? এখানে সমস্ত শক্তি বিভব শক্তি। যতই পড়বে বেগ বাড়বে, বিভব শক্তি কমবে, বেগ বাড়বে, বিভব শক্তি কমবে। বেগ বাড়তে বাড়তে যখন ভূমিতে টাচ করবে তখন সমস্ত শক্তি গতিশক্তিতে রূপান্তর হবে। এটাকে বলে শক্তি রূপান্তর।
সো এই যে বিভব শক্তি, এই বিভব শক্তির সূত্রই হচ্ছে ইপি সমান এমজিএইচ। স্প্রিংয়েরটা আলাদা করে পড়বে, ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ। যত এটা এখানে এইচ হলো, মানে এইচ হলো ভূমি থেকে উচ্চতা। আমরা অলওয়েজ ভূমি থেকে পরিমাপ করব, ভূমি বা বেস থেকে উচ্চতা, এটা অলওয়েজ বেস থেকে পরিমাপ করব। ওকে, বিভব শক্তি অলওয়েজ পরিমাপ করতে হবে বেস বা ভূমি থেকে। ভূমি থেকে কত উচ্চতা আছে সেটা দিয়ে বিভব শক্তি মাপব। ওকে, তাহলে ভাই আমাকে যদি বলে একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের হাইট হচ্ছে 20 মিটার। এবার আমাকে বলল এই বিল্ডিংয়ের এই 20 মিটার হাইটে একটা বস্তু এখানে আছে, এটাকে ছেড়ে দিলে এখানে কত গতিশক্তি হবে, মানে গতিশক্তি কত বলতে পারবা? গতিশক্তি কত, প্রশ্নটা একটু তুলে নাও। এটা ভর 2 কেজি। কি বললাম ভাইয়া? আপনি উচ্চতা দিয়ে বলতেছেন গতিশক্তি কত। ভাইয়া কোথায় গতিশক্তি চেয়েছি? আমি এইখানে গতিশক্তি চেয়েছি। আর বারবার বলেছি ভূমি স্পর্শ করার মুহূর্তে যেই গতিশক্তি সেটা কিন্তু টোটাল বিভব শক্তির সমান, কারণ টোটাল বিভব শক্তিটাই গতিশক্তিতে কনভার্ট হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি না ভূমি, কি লিখতে পারি? ভূমি স্পর্শের মুহূর্তে, ভূমি স্পর্শের মুহূর্তে যেই গতিশক্তি এটা কিন্তু বিভব শক্তির সমান ভাইয়া। এটা কার সমান? এই যে এইচ উচ্চতার বিভব শক্তির সমান, এমজিএইচ এর সমান। তাহলে যেহেতু তোমার ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তি বের করতে বলেছে, তাহলে ওইটা এই এইচ উচ্চতার বিভব শক্তি। ভাইয়া ধরো এখানে শক্তি যা, সেই শক্তিটাই খরচ করতে করতে এখানে গতিশক্তিতে রূপান্তর হয়েছে, বুঝছো তো? তাহলে ভূমি স্পর্শ করার মুহূর্তে যে গতিশক্তি ওটা তো ওই টোটাল এনার্জির সমান ভাইয়া। আর এই টোটাল এনার্জিটা কিন্তু এমজিএইচ মান বসায় দাও। কয়বার লিখব? এম হচ্ছে 2 কেজি, জি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে 20 মিটার। ক্যালকুলেট করলে অঙ্ক শেষ। এটাই গতিশক্তি, এটাই ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি, বা এটাই বলা যায় বিভব শক্তি। এটাই ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি, আবার এটাই কিন্তু আমাদের বিভব শক্তি। ওকে, ক্লিয়ার? সে হচ্ছে গতিশক্তি, বিভব শক্তি। একটু কনভার্সন দেখালাম। তার মানে একটা বস্তু এই উচ্চতা থেকে যতই পড়বে তার বিভব শক্তি কমবে, গতিশক্তি বাড়বে, কমবে বাড়বে, একটা কমবে একটা বাড়বে। দেখো এরকম ছিল সাপোজ, এটা মনে করো বিভব শক্তি, এটা গতিশক্তি। গতিশক্তি ছিল 0, বিভব শক্তি এই উঁচায়, এটা কমবে এটা বাড়বে, কমবে বাড়বে, কমবে বাড়বে, কমবে। তাহলে এটা যখন 0 তখন এটা আবার উঁচায়। এই দুইটা যোগ করলে একই, মানে এই যে এখানে মোট শক্তি এমজিএইচ, এটাই এখানে শক্তিতে আরেকটা শক্তিতে রূপান্তর হয়েছে, এটাকে বলা হয় শক্তির রূপান্তর। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। সো দ্যাটস অল ফর টুডে। নেক্সট ক্লাসে আমরা শক্তি নিয়ে অনেক পড়াশোনা করব। শক্তি হচ্ছে এই অধ্যায়ের মেইন টপিক, শক্তি রূপান্তর মেইন টপিক, ঠিক আছে? তো শক্তির রূপান্তরটা ইম্পর্টেন্ট। সো পরের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই অবশ্যই করবা। ওকে, আল্লাহ হাফেজ। পোলাপাইন বলো পুরোটা বুঝছো? এবার একটু